পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো। আমি তা দেখে 420 ভোল্টের শক খেলাম। আমি পিছন থেকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে দুটো চড় মেরে দিলাম। ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে উঠে এক দৌড়ে মেরে পালিয়ে গেল। মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল। তবে ওর চুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ওকে চড় মারতে আমার একটু সুবিধাই হলো। মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচিয়ে গেল। মারামারি শেষ। তুই কোন সাহসে আমার গায়ে হাত তুললি, এতিমের বাচ্চা? বেস্ট ফ্রেন্ডের অধিকারে, সাহসে নয়। নিকুচি করেছে তোর ফ্রেন্ডশিপের। দাঁড়া, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে সব বলছি। আমার গায়ে হাত তুলিস, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। যে এতিম তার আবার কিসের জেলের ভয়? বাইরে থাকলে তো দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। তার থেকে জেলে গেলেই ভালো হবে, অন্তত খাবারটা পাওয়া যাবে। তুই আমার গায়ে হাত তুললি কেন? অপুর সাথে না মিশতে আমি তোকে এর আগে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। ওর সাথেই মিশে পার্কে বসে চুমাচামি করছিস। আমার বিএফের সাথে চুমাচুমি করবা না কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও তোকে নয়, তোর দেহকে ভালোবাসে, তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে। অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। থাস, ওর নামে আর একটা বাজে কথাও বলবি না। তোর মতো 10টা ছেলে ও বাসার চাকর। তোর মতো 10টা ছেলে ওর বাসার চাকর। এতিমের বাচ্চা, তোকে আমি মাথায় তুলে ফেলেছি, তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার। নির্লজ্জ বেহায়া কোথাকার। যত ইচ্ছে গালি দে, আর শোন, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না, ভালোবাসি। এই নে তোর ভালোবাসার উপহার। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। মিতু আবারও আমাকে চড় মেরে চলে গেল। আমি জানি মিতু আমার উপর রাগ করে এসব বলেছে। ও কখনো ওর ভাইকে ফোন করে এসব বলবে না, কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে। আর ওর ভাই সব জেনেও আমাকে কিছুই বলবে না, কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কোমায় পড়ে আছেন। চলুন তাহলে আপনাদের সব কথা খুলে বলা যাক। মিতু যে আমাকে এতিম বলল, আসলে আমি এতিম নই। এই শহরের একজন নামকরা ধনীর ছেলে আমি, কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই। আমি যখন পেটে ছিলাম আর আমার আপুর 5 বছর বয়স, তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনীর মেয়েকে বিয়ে করে নেন। এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়ে চলে যান না ফেরার দেশে। আমাকে কোলে করে নিয়ে আমার আপু মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেরিয়েছে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছে। এইভাবেই আপুর কাছে আমি মা বাবার আদরে বড় হতে থাকি। আমি যখন 9-এ উঠলাম, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টসে চাকরি নিল, কেননা আমার আপু ছিল অনেক সুন্দরী। বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত। একদিন এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই। আপুর কাছে শুধু একটা ভাঙা বাটন ফোন রয়েছে। আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতে এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বলল। আপনি কে? আমার আপুকে দিন। তোমার আপু হাসপাতালে, তুমি হাসপাতালে চলে এসো। আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন। ওর পুরো মাথার চুলগুলো কেটে ফেলে সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। আমার আপুর কি হয়েছে? মিতুর ভাই বলল, আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে। আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম, আপনার জন্য আমার আপুর এমন হয়েছে। আমার আপুর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আপু ছাড়া আমার আর কেউ নেই। মিতুর ভাই এসে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। তোমার আপুর ভালো হতে যত টাকা লাগে সব টাকা আমি দিয়ে চিকিৎসা করাবো। আমার জীবন বাঁচাতে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। আর আমি এগুলো করতে না পারলে আমাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন উনি কোমায় চলে গেছেন। ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র 1%। আমি আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। আপু কিছুই বলছে না। দেখলাম শুধু ওর চোখের কোনা দিয়ে 2 ফুঁটো জল বেরিয়ে আসলো। সেই থেকে মিতুর ভাই আমার আপুকে দেখার জন্য একজন নার্স রেখেছেন এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব উনি নিয়েছেন। আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। সরি আবির, আমার কিছু করার নেই।
উপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার। এবার আমার বোন আমাকে নয়, ডাইরেক্ট থানার এসআইয়ের নিকট নারী নির্যাতনের কমপ্লেন করেছে। আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়। তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি সব বুঝতে পেরে আমার 2 হাত সামনে বাড়িয়ে দিলাম। মিতুর ভাই আমাকে হ্যান্ডক্যাপ না পরিয়ে বলল, তার দরকার নেই, তুমি এমনি চলো। আমি জিপে বসে ভাবছি কতদিন মিতু আমাকে চর মেরেছে বিনা দোষে বিনা কারণে। কই, আমি তো কারো কাছে কমপ্লেন করি নাই। আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরিয়ে দিল। আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হয় আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দিব। আর তোমার নিম্ন শ্রেণীর 1 মাস জেল খাটতে হবে। আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম, আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ। আর আমার তো সামনে এইচএসসি পরীক্ষা, জেলের ভিতরেই যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, সব করে দিব। বলে মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো। আমার জেলে থাকতে কোনো সমস্যাই হলো না। প্রতিদিন ক্যালেন্ডারের তারিখ গুনতাম, কবে 1 মাস হবে জেল থেকে বেরিয়ে আপুকে দেখব। এভাবে 1টি মাস পার হয়ে গেল। আমাকে জেল হতে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, এখানে 50,000 আছে। আমি না নিতে চাইলেও জোর করে আমাকে দিল। আর কতদিন মানুষের লাথি গুঁতো খেয়ে বাঁচবে? এবার জীবনে কিছু করো। অবশ্যই কিছু করব, তবে আমার পরীক্ষাটা হয়ে যাক আগে। বের হয়ে আসছি আর ভাবছি টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য, তবুও আমার মতো এতিমের কাছে এই টাকাগুলোই অনেক। এই টাকাগুলো দিয়েই আমি আমার ভাগ্যটা লিখব। আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দিব। আর আমার বেঈমান বাবাকে সব বুঝিয়ে দিব। কিছুদিন পর আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আমার আর মিতুর সিট পাশাপাশি পড়েছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল, তুই টেস্ট পরীক্ষায় কলেজের সব থেকে ভালো রেজাল্ট করলি, এরপরই কোথায় হারিয়ে গিয়েছিলি জানিস? আমরা সহ কলেজের সব স্যারেরা তোকে কত খুঁজেছি। সব স্যারেরা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি, আর তুই কি না এতদিন পর পরীক্ষা হলে এসে হাজির হয়েছিস। কি হলো, কিছু বলছিস না যে? আমি এতদিন জেলে ছিলাম, 5 দিন হলো ছাড়া পেয়েছি। আমার কথা শুনে সবাই যেন আকাশ হতে পড়ল। এতদিন জেলে ছিলি মানে? এসব কি বলিস, মজা দিতেছিস নাকি? না, সত্যি বলছি, আমি এতদিন জেলে ছিলাম। কিন্তু জেলে কেন, কিসের জন্য? আমার ভাগ্যর লিখন। একদিন তোদেরকে সব বলবো। স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন। যে যার জায়গায় গিয়ে বসলো। আমি যেদিকে তাকাই সবাই দেখে আমাকে কেমন চোখে যেন তাকিয়ে দেখছে। ওরা হয়তো ভাবছে জেল খেটেছে নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি। কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বশে 2টো চড় মারার ফলেই জেল খেটেছি আমি। স্যার খাতা ও প্রশ্নপত্র দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম, প্রশ্নপত্র পেয়ে তা দূর হয়ে গেল। শুরু করে দিলাম লিখা। সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে, স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতে। স্যার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো। আমি ভাবছি স্যার এমন করছে কেন। পুরো খাতা দেখলেন, পরে আমাকে খাতা দিলেন। এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকে আমার যত সমস্যা সৃষ্টি হয়ে গেল। স্যার তো নকল করছি ভেবে পাশে এসে পুরো 5 মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন, আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন। আমি তো ভয় পেয়ে গিয়ে স্যারের দিকে তাকাতেই উনি বললেন, গুড, ক্যারি অন। স্যার চলে গেলেন। তারপরই পরপর 3বার পিছন থেকে কেউ কলমের নিব দিয়ে পিঠে খোঁচা মারলো। আমি হালকা ঘাড়ে ঘুরিয়ে তাকাতে মিতু বলল, 2-এর ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? এতিমের বাচ্চা ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম। একটু পরও আবার আমাকে খোঁচা মারলো, 5-এর খ নম্বর উত্তরটা বলা যাবে? এতিমের বাচ্চা এইভাবে প্রায় প্রতিটি পরীক্ষায় মিতু আমাকে ডিস্টার্ব করতো। আমি শুধু একটা কথা ও উত্তর দিতাম, এতিমের বাচ্চা। শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চলো সবাই আজকের পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই? মিতুর ভাই আমাকে যে টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা মাস্তি করতে নয়। ওরা বলে যে যার জায়গায় গিয়ে বসলো। আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20 টাকা রয়েছে। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়া রাস্তা হেঁটে বাড়ি যাব বলে 20 টাকা নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে সবাই এসে ধরলো, চল তোকে যেতেই হবে। না, আমার কাজ আছে, তোরা যা। ওরা সব চলে গেল। আমার ইচ্ছে হচ্ছিল ওদের সাথে যাই, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। মন খারাপ করে বাসায় গেলাম। হঠাৎ বালিশের নিচে আপুর ভাঙা বাটন ফোনটি ধরতে আমার মন খারাপ মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। মনে হচ্ছে
আজ আমি পৃথিবীর সবচাইতে খুশি। মিতুর ভাই মাসুদ। হ্যালো আবির, তুমি কোথায়? বাসায় ভাইয়া। তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। তোমার আপু কোমায় থেকে বের হয়ে এসেছেন। এইমাত্র হাসপাতালের নার্স ফোন করে জানালেন আমায়। আমি যাচ্ছি, তুমি চলে এসো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমার খুশিতেই চোখে পানি চলে আসলো। দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন। আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম। আপুর চোখ বেয়ে জল পড়ছে আমারও। ডাক্তার এসে জানালেন, আপনার ভাগ্য অনেক ভালো। আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আল্লাহ পাকের দোয়ায় আর এই মানুষটার জন্য আজ আবার আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন। আচ্ছা, আমি তাহলে আসি। মাসুদ ভাইয়া চলে যাবে কি আপু আমাকে ওনাকে ডাকতে বললেন। আমি ডাকতে মাসুদ ভাইয়া আবার আসলো। আপু ওনারা এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এভাবে বলছো কেন? আমার জন্যই তুমি এমন অবস্থায় পতিত হয়েছিলে। নিজের জীবন হতে কয়েকটা বছর হারিয়ে ফেলেছ। আমি ঋণী তোমার কাছে। চলো, আমার গাড়িতে করে তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আপুকে নিয়ে আমি পিছনে বসে আছি আর ভাবছি, মাসুদ ভাইয়া সত্যি মানুষ নয়, ফেরেস্তা। এমন একটা মানুষের হাতেই যদি আমার আপুটাকে তুলে দিতে পারতাম, তাহলে ভাই হিসেবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হতো আমার। বস্তির এক নোংরা জায়গায় গাড়ি থামাতে বলাই মাসুদ ভাই অবাক হয়ে বললেন, এখানে গাড়ি থামাতে বলে যে? আমরা এই বস্তিতেই থাকি, একটু ভিতরেই আমাদের বাসা। বাসা অবধি আপনার গাড়ি যাবে না। গাড়ি থেকে নেমে আমরা চলে আসতেই উনি আমাদের ডেকে বললেন, কোনো সমস্যা বা প্রয়োজন হলে জানাইও, ইনশাল্লাহ নিজের সর্বোত্তরটা দিয়ে পাশে থাকবো। আপু মাথা নাড়ল। উনি চলে গেলেন। আমি আর আপু আমাদের বাড়ি চলে আসলাম। কয়েকদিন পর আপু আর আমি বসে থেকে প্ল্যান করছি কিভাবে আমাদের এই পরিস্থিতিটা বদলানো যায়। আপু বলল, আমরা আগে যেখানে থাকতাম ওখানেই বাড়ি ভিটেটা বিক্রি করে দিই। যা হবে আর তোর কাছে যা আছে তা দিয়ে আমরা টাকাগুলো কাজে লাগিয়ে দিই ভাই। আপু, ওই জমিটা বিক্রি করে সর্বোচ্চ 30,000 টাকা পাওয়া যাবে। এই দিয়ে কিভাবে কি করব আমরা? ভাই, আমার ওই 30 আর তোর কাছে 50, এই দিয়েই আমরা একদিন ভাগ্যটা এমনভাবে লিখবো যা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। কি করব আমরা? দীর্ঘদিন আমরা গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা আর আমার সাথে কাজ করার কিছু চেনা জানা মানুষ নিয়ে ছোট্ট একটা ওয়ার্কশপ দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব ভাই। আপু কি করতে চাইছে আমার মাথায় ঢুকলো না। আপু কিছু বুঝলাম না। আমরা প্রথমে পুরনো কয়েকটা সেলাই মেশিন কিনবো, তারপর কিছু গার্মেন্টস কর্মীদের পার্ট টাইম এখানে কাজ করার জন্য সংগ্রহ করব। এরপর আমরা ছোট্টখাটো কাজ ধরবো এবং খুব সূক্ষ্মভাবে কাজ করব। আপু তাহলে মাসুদ ভাইয়াকে আমাদের জানানো উচিত, ওনার থেকেও কিছু পরামর্শ নেওয়া উচিত, কি বলিস? এমনিতেই আপু আসার পর থেকে আমি যখন মাসুদ ভাইয়ের সাথে কথা বলতাম, তখন আপু শুধু ওনার কথাই বলতো। উনি কেমন আছে জানতে চাইতো। আজ আবার ওনার কথা বলাতে আপু অনেক খুশি হয়ে গেল। আমি ফোন দিলাম। উনি আমাদের এক রেস্টুরেন্টে যাওয়ার কথা বললেন। আপু দেখছি সেই সাজুগুজু করছে। আমার কিছুটা শখ হলো। আপু আগে থেকেই মাসুদ ভাইয়ের সাথে পরিচয় নেই তো, ওনাদের মাঝে কোনো সম্পর্ক আছে মনে করে আমার শখ হলো। আপুকে গিয়ে বললাম, আপু এত সাজুগুজুর ব্যাপার কি? ওনার সামনে আমরা যাব, একটু তো সাজুগুজু করতেই হবে। আপু উনি যদি তোর প্রেমে পড়ে যায়? চুপ, তুই অনেক দুষ্টু হয়ে গেছিস, চল এখন। আপু তোদের মাঝে আমি গিয়ে কাজ কি? তুই একাই যা। দিব একটা চর, চল বলছি। আপু আমার হাত ধরে নিয়ে গেল। রেস্টুরেন্টে বসে আমি ওদের দুইজনের মাঝে বাধা হয়ে বসে থাকলাম। মাসুদ ভাইয়ার দৃষ্টি বলছে আমি যেন উঠে যাই। ওনার শুভ দৃষ্টিতে আমি যেন বাধা হয়ে আছি। আমি একটা বাহানা দিয়ে উঠে যেতে আপু আমার হাত চেপে ধরলো, আর ছাড়লই না। মাসুদ ভাইয়ার সাথে সব কথা শেষ। উনি আমাদের পুরনো সেলাই মেশিন কিনে কাজটা যত তাড়াতাড়ি পারি শুরু করে দিতে বলল। উনি হঠাৎ একটা কার্ড বের করে দিয়ে বললেন, মিতুর বিয়েতে তোমরা দুজন অবশ্যই আসবা কিন্তু। এই নাও কার্ড। কার্ড খুলে দেখলাম মিতুর বিয়ে অপুর সাথে। আমি পুরাই শক খেয়ে গেলাম। এমন বাজে ছেলের সাথে মাসুদ ভাইয়া মিতুর বিয়ে কেন দিচ্ছে? আপু ছিল তাই মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বাসায় এসে কেমন যেন আমার মনটা ছটফট করছে। মনে হচ্ছে একসময় যখন এতিম বলে কেউ আমার সাথে মিশতো না, তখন মিতুই আমার সাথে মিশেছে, বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিয়েছে। আর আজ মিতু তার জীবনটা একটা মানুষরূপী অমানুষের হাতে তুলে দিতে বসেছে। ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার কি কিছুই করার নেই? অবশ্যই আছে। ওর চোখ থেকে অন্ধের পটিটা তুলে ফেলতে হবে। যেই করেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মাসুদ ভাইয়াকে দিলাম ফোন। উনি ফোন ধরলেন না। আমি ওনার থানায় চলে গেলাম। গিয়ে সব বলে দিলাম।
এবং সত্যি কিনা তার প্রমাণ দিতে অপুর সাথে সম্পর্ক করা সব মেয়েদের সাথে ওনার কথা বলিয়ে দিলাম। বাসায় চলে আসছি আর ভাবছি তুই আমার বেস্ট, আর এমন লুচ্চারে বিয়ে করবি তা তো হবে না। দিছি ঠিক মতো বোম লাগাইয়া, এখন কেমন ফাটে তা দেখার বিষয়। বাসায় গেলাম, একটু পর আপু বলল, তোর ফোন। কে আপু? কি জানি, একটা মেয়ে তোকে চাইয়ে কথা বলবে না। ফোন ধরতে এলোপাতাড়ি গায়েল শুরু করে দিল। তোকে জেলের ভাত খাইয়েও কি শিক্ষা হয়নি? আবারও আমাদের পেছনে লেগেছিস। তোর জন্য ভাইয়া অপুর সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেছে, আর অপুকে জেলে পুরে দিয়ে বলেছে অপুর যদি কিছু হয়। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে বলছি, তাই রে নাই রে ও রে। অমনি আপু আমার কানের উপরের চিপটা টেনে ধরে, রেস্টুরেন্টে এমন কেন করছিল আমার মিষ্টি ভাই? আহ আপু, আহ আপু, আহ আপু লাগছে তো, ছাড়ো না প্লিজ। তোর আর মাসুদ ভাইয়ার শুভ দৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি আমি চলে আসতে চাচ্ছিলাম। আপু আমার চিপ ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। কি হলো আপু? ভাই, তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার স্ট্যাটাসের সাথে কি আমরা যাই? আমরা কোথাকার এতিম, দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়লো। সরি আপু, আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না, যা হাত মুখ ধুই আয়, খাবি। আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইকে শুধু পছন্দ নয়, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপু আর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজ করার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই আজ অনেক ক্লান্ত, চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম অপু সহ ওর অনেক বন্ধু বান্ধব হোটেলে প্রবেশ করলো। আপু এখান থেকে চলো। কি বলিস, খাবারগুলো রেখে না খেয়ে চলে যাব নাকি? বস, খেয়ে যাব। তাহলে তোর ব্যাগে যে মাস্ক আছে ওটা আমায় দে। আপু ওর মাস্কটি বার করে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটি পরে নিলাম। খেয়াল করলাম পিছনের টেবিলে বসা আপু সহ ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটি ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল। আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি, হঠাৎ একটা জিপ আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো। তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা? তোকে আমি হোটেলে চিনতে পারি নাই? হোটেলে সিসি ক্যামেরা ছিল, তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেদিন তো আমার সামনে আমার জানে মনটাকে চড় মেরেছিলি। আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব বল? মালটাকে তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে জোস মায়েরি। অপুর কথা শুনে আমার চোখ দুটো লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকেও মাল বলল। আমি ওকে মারতে যাব কি আপু আমার হাতটি ধরে বলল, না চুপ করে থাক। চল, তোকে ছেড়ে দিচ্ছি। মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে চলে যা তুই। দেখ অপু, তোর রাগ আমার উপর, আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আছে আমার উপর ঝাড়। তুই তো এতিমের বাচ্চা, তোকে মারলে ছোঁচো মেরে হাত গন্ধ করা হবে। আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলেই তোর আসল শিক্ষা আপু হবে। আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই, আর একটু এই কথাগুলো সহ্য কর। ও আসছে, আমাদের কোনো ভয় নাই। আমি ভাবছি ওটা কে যে আমাদের আজকে বাঁচাবে। অপুর কয়েকটা বন্ধু এসে আমাকে কিল ঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদের ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাইয়া আমাকে টেনে তুললো। তুমি ঠিক আছো তো? আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া চলো হাসপাতালে। না চলো হাসপাতালে না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে চলো তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আমাদের বাসা অবধি উনি এগিয়ে দিয়ে আপুকে বলল, ধন্যবাদ তোমাকে এই শহরের বাচ্চাটাকে ধরার জন্য। একটা উপযুক্ত প্রমাণ খুঁজেছিলাম, আজকে তা পেয়ে গেছি। জেলের ভাত খাইয়ে ছাড়বো এগুলোকে আমি। আমি ভাবছি আপু মাসুদ ভাইয়াকে কখন বলল অপু আমাদের ঘেরাও করেছে, আর আপুই বা কিভাবে সাহায্য করলো। আপু আর মাসুদ ভাইয়া কথা বলতে থাকলো। আমি ভাবলাম 1 মিনিট হাঁটলে তো বাসা। আমি এগোই, আপু আসুক। ওই দাঁড়া, আপু চলে আসলেন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। ভাই, তুই আজকে খুশি হোস নাই? খুশি কেন হব আমি আপু? কেন? অপুকে তো আজকে উনি ধরে নিয়ে গেল, তাই?
তুই খুশি হওয়ার কথা বলছিস? ভাবতো মাসুদ ভাইয়া সময় মতো না আসলে কি হতো। উনি তো আসবেনি, ওনার কথা মতোই তো সব করেছি আমি। মানে কি আপু, কি বলিস তুই এসব? এই দেখ পর। লাবণ্য, কি করো? এই তো একটু কাজ সেরে আমি আর ভাই বাসায় ফিরছি। কোথায় এখন? রুট নাম্বার 5-এ। ও, ভালো। এখানে এক হোটেলে আছে না, ওখানে গিয়ে তুমি আর তোমার ভাই বসো। কেন? এক আসামিকে ধরবো, তোমার কিছু সাহায্য লাগবে। কোনো প্রমাণ নেই। এরা ওখানে যে হোটেলটায় আছে, ওখানে প্রতিদিন ড্রিঙ্কস করতে যায়। তুমি ওখানে গেলেই ওরা তোমার পিছু নেবে এবং ইপটিজিং করবে। আর এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব। আর ওই ছেলেগুলোর মাঝেই একটা বকাটে ছেলে আছে যে আমার বোনকে ফাঁসিয়েছে। পারবে না এই হেল্পটা করতে? পারবো। আপু ছো মেরে ফোনটি নিয়ে নিল। কেমন দিলাম ভাই? তুই আমার সাথে কথা বলবি না? কেন ভাই? যদি কিছু হয়ে যেত তোর, আমি কার কাছে বোনের আদরটা পেতাম? কিচ্ছু হবে না ভাই, যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে ওনার জন্য কি আমরা এতটুকু করতে পারি না বল? হুম। মিষ্টি ভাই আমার। আপু একটা কথা বলার ছিল। বল, তুই মাসুদ ভাইয়াকে খালি বলিস কেন? একবার ওনার নামটা মুখে নিস না? তুই বুঝবি না, যা শুয়ে পড়। আমি শুয়ে শুয়ে ভাবছি, তার মানে আপু মাসুদ ভাইয়ের সাথে মেসেজে চ্যাটিং করে। মেসেজগুলো সবটা না পড়তেই ফোনটা ছো মেরে নিয়ে নিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কেননা আজ থেকে শুরু হবে আজ আমাদের ভাগ্য লিখনের কাজ। 10টি সেলাই মেশিন আর 10 জন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ চলা। জানি না আমরা পারবো কিনা, তবে হাল ছাড়তে আমরা রাজি নই। 10 জনের ভিতরে 7 জন কর্মী আসলো। আপু ওদের নিয়ে কাজ শুরু করে দিলেন। প্রথম এক সপ্তাহ হাতে তেমন কোনো কাজই পেলাম না। এরপরই শুরু হয়ে গেল মানুষজনের আসা যাওয়া আমাদের ওয়ার্কশপে। অর্ডারের উপরে অর্ডার। আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম আর আপু সব কিছু পর্যবেক্ষণ করতেন। আপু লেখাপড়া জানতো না, কিন্তু এই কাজ সম্পর্কে ওর ছিল অনেক অভিজ্ঞতা, কেননা এই কাজটির দ্বারাই আমাদের সংসার চলতো এক সময়। আপু ওর সর্বত্র দিয়ে সবাইকে কাজ ভালো করে বুঝিয়ে দিত। যারা কাজ করতো তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা। এক সময় গার্মেন্টস কর্মী। মাত্র 1 মাসের মধ্যে কাজের মান ভালো হওয়ায় এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল বস্তিতে ছোট্ট একটা ওয়ার্কশপের সুনাম। 1 মাসেই আমাদের মূলধন ডাবলে পরিণত হলো। ভাই বলছিলাম না, যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য। আপু, আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই। আমরাও একদিন আমাদের বেঈমান বাবাটার সামনে গিয়ে দাঁড়াবো, ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আপু, আপু কাল তো আমার রেজাল্ট দিবে পরীক্ষার, ভয় হচ্ছে খুব আমার। কিচ্ছু হবে না ভাই আমার, তোর রেজাল্ট ভালো হবে, আমি তা জানি। পরের দিন বাটন ফোনটি দিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম। ফোনে মেসেজ আসলো, যা দেখে আমি হুরডে বলে চিল্লায় উঠলাম। আপু সহ যারা কাজ করছিলেন সবাই এগিয়ে আসলো। কি হয়েছে ভাই? আপু, আমি আবারও A+ পেয়েছি। ভাই বলেছিলাম না তুই ভালো রেজাল্ট করবি? আপু, আমার রেজাল্টের জন্য মাসুদ ভাইয়ার অনেক অবদান রয়েছে। ভাই। আপু বলল। কেন? ও না জেনেই শুনে বলল। ভাই তুই বলার অবাক হয়েছিস তাই তো? আসলে উনি আমায় সব বলেছেন। আপু ফোন করে মাসুদ ভাইয়াকে জানাই, কি বলিস? হুম। আমি ফোন করে রেজাল্টের কথা বললে মাসুদ ভাই আমাকে কংগ্রাচুলেশনস জানালো। আমি ভাবছি কি করে বলবো মিতু রেজাল্ট কি, পেটে আসলেও মুখে বলতে পারলাম না। উনি বললেন মিতু কান্না করছে, ওর একটাই ফেল আসছে। কোনটায় ফেল আসছে? আইসিটিতে না? আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম, কেননা মিতু আইসিটি এমসিকিউ দিতে গিয়ে আমায় বারবার পিছন হতে কলম দিয়ে খোঁচা মারছিল। ওই দিনই পরীক্ষা শেষে বুঝেছিলাম ও খারাপ রেজাল্ট করবে আইসিটিতে। ওর রেজাল্টের জন্য আমিও কিছুটা দায়ী, কিন্তু নিজেকে দোষ দিয়ে কী লাভ? ও তো ওর উপরে আমার সব অধিকার কেড়ে নিয়েছে। ভাই ফেল করেছে মিতু, আর তুই মন খারাপ করলি যে? এমনি আপু। ও, তাহলে ভাই আজকে সবাইকে ছুটি দিয়ে চল, বাসায় যাই। আচ্ছা আপনাদের ছুটি আজকে? সবাই অনেক খুশি হয়ে গেল। আর শুনুন, কালকে একটু সকালে আসবেন, আমার ভাইয়ের পাশকলার উপলক্ষে মিষ্টি খাওয়াবো আপনাদের। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎই আপু এসে হাসতে লাগলো। ভাই, ও ভাই। কি হয়েছে, এত খুশি কেন? ও না, আমার বিয়ে করতে চাইছে। মানে ওটাকে? আরে উনি। উনি মানে? ওফ, মিতুর ভাই। আপুর কথা শুনে আমিও হতবাক হয়ে গেলাম। মাসুদ ভাই আমার আপুকে বিয়ে করবে? আপু মজা করছিস না তো?
না ভাই, সত্যি। আর উনি আজকে আমার সাথে বিকেলে দেখাও করবে বলেছে। ভাই তোর কি হলো? মন খারাপ করলি যে? আপু, আমায় ছেড়ে চলে যাবি তুই? আমার তো কেউ নেই, আমি অনেক একা হয়ে যাব, তাই খারাপ লাগছে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে আমি না করে দেই? না আপু, এমন মানুষ তুই কখনো পাবি না। মাসুদ ভাই এত বড় লোক, তবুও কোনো অহংকার নেই মনে। তুই হয়তো জানিস না আপু, উনি যে এত ব্যস্ত থাকতেন, তবু প্রতিদিন 2-3 ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতেন। উনি একদম মাটির মানুষ, উনাকে না করা ঠিক হবে না। সত্যি আপু, আমরা লাকি। আচ্ছা চল, খাবি? খাওয়া দাওয়া সেরে ফেললাম, তাই যা তাড়াতাড়ি বার হয়ে নে। ভাই যা তাড়াতাড়ি বার হয়ে নে। উনি মেসেজ দিয়ে ওই হোটেলটাও যেতে বলেছে। আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছি, এই যুগেও এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলছে। আপু তুই একটা... কি বল? না থাক আর, যা বার হ। আমি তো পাগল যে তোর সাথে যাব, তুই যা। মাসুদ ভাইয়া তোকে একা ডেকেছেন। ভাই একটা কথা বলি, আমার না একা একা যেতে শরম পাচ্ছে। ও মেসেজে সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছে, তাই না? তুই অনেক পেকে গিয়েছিস। দাঁড়া, ওনাকে তোর জন্য একটা দেখতে বলবো আজ। যা যা বলিস। আমি চলে আসলাম, এসে মনে মনে বলছি, দেখতে বলার কি আছে, ওনার বোনই তো আছেন। তুই বিয়ে কর, তারপর তোর ননদটাকে আমাকে দিস, তাই হবে। আপু বের হয়ে আমাকে বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। সন্ধ্যার পর পর দরজায় আপু এসে ঠক ঠক করলো। আমি দরজা খুলেই অবাক। আমি কাকে দেখছি? কে আপনি? কাকে চাই? কুত্তা, আমি তোর আপু। ও আপু তুই, এগুলো কি পরেছিস? আর চুলগুলো এমন স্টাইল! ওরে বাবা, পুরাই হিরোইন দেখছি। মজা করিস না তো, এগুলো নিয়ে চল ভেতরে। কি এগুলো? শপিং? এসে সব বার করে দেখছি আপুকে মাসুদ ভাই অনেক কিছু কিনে দিয়েছে। ভাই কালকে তোকে ওনার বাসায় ডেকেছেন। কেন? আর আমি তো ওনার বাসা চিনি না। আপু আমাকে ঠিকানা দিয়ে বললো, আমাকে কারণ বলে নাই। আচ্ছা আপু, তাহলে কালকে সকালে আমি মাসুদ ভাইয়ের বাসায় যাব। আচ্ছা। রাতে শুয়ে শুয়ে ভাবছি, অনেক দিন পর কাল মিতুকে দেখতে পাবো। সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন। মাসুদ ভাইয়া কোথায় গেছে বললে বলেন উনি একটু বাহিরে গিয়েছেন, একটু পরেই আসবে। আমি মনে মনে শুধু মিতুকে খুঁজছি। বাড়ির এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখছি না। একটু পর একটা গান শুনতে পেলাম, পাশে তাকাতেই দেখছি পিছন দিয়ে মিতু বাহিরে কোথাও যাচ্ছে। কাক যতই চিল্লাক না কেন, তার সুর কখনো কোকিলের মতো হয় না। ও আমার কথা শুনে বুঝতে পারলো আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি। আমার কাছাকাছি এসে... কি বললি? আবার বল। মুখ সামলে কথা বলবি। আর তুই আমার বাসায় কেন? তোকে বাসায় ঢুকতে কে দিয়েছে? এক্ষুনি বের হয়ে যাবি নাকি তোর গাল দুটো চর মেরে গরম করে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আমি নিজের ইচ্ছায় আসি নাই, ঠিক আছে? আমি মিতুর কথায় পাত্তা নিয়ে দিয়ে বরং সোফায় নড়ে চড়ে ভালো করে বসলাম। ওর আর সহ্য হলো না আমাকে চর মারতে যাবে কি? অমনি মাসুদ ভাই এসে হাজির হয়ে গেল। এগুলো কি হচ্ছে মিতু? বাসায় আসা মেহমানের সাথে এমন ব্যবহার করাকে শিখিয়েছে তো ভাই। ক্ষমা চাও ওর কাছে। কখনো না। মিতু রাগ দেখিয়ে কোথাও যাবে বলে ঠিক করেছিল, তা না যে ওর রুমে চলে গেল। আবির, ওর ব্যবহারে কিছু মনে করো না তুমি। না, কিছু মনে করি নাই। মাসুদ ভাইয়া কাজের মানুষকে কফি নিয়ে আসতে বললেন। আমি বললাম, ভাইয়া আমাকে ডেকেছেন যে? আসলে তোমার আপু আর আমার বিষয়টা হয়তো তুমি জানো। আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে আনতে চাই। তুমি কি বলো, রাজি আছো? ভাইয়া আপনি কি আর আমরা কি, মানুষজন কি বলবে? যে যাই বলো, আমার তাতে কিছু যায় আসে না। তুমি রাজি কি? ভাইয়া আপনি তো জানেনই, আমি আর আপু সবে 1 মাস হলো একটা ওয়ার্কশপ খুলেছি। আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই। তোমার কোনো খরচ করতে হবে না। তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেল বুক দিয়েই হবে। আর যা খরচ সব আমার। তুমি রাজি কিনা? আমি রাজি হয়ে গেলাম। উনি বললেন, তাহলে আগামী সপ্তাহে এই দিনে সব ব্যবস্থাটি করে ফেলি, কি বলো? আপুকে বলে ডেট করা উচিত। তোমার আপুকে বলেছি, ও বলেছে তুমি যা বলবা তাই হবে। আচ্ছা তাহলে ডেট ফিক্সড করে ফেলুন। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। চলো, তোমায় বাসা অব্দি এগিয়ে দিয়ে আসি। আমি না করলেও উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলেন। আমি গাড়ি হতে বাহির হলাম। একটুখানি দূরে দেখলাম আপু দাঁড়িয়ে আছেন। মাসুদ ভাইয়াও গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন। আমি আপুর কাছে আসছি আর ভাবছি, আমাকে এগিয়ে দেওয়ার আসল কারণ তাহলে এটা। আপুর কাছাকাছি এসে পাশ দিয়ে চলে যেতেই লেগে বললাম, নে হয়েছে, এবার চলে আয়।
সব ঠিক হয়ে গিয়েছে। আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো। আপুর সাথে বসে আপুকে সব বললাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, মিতু আমার উপরে এতটা রাগ পুষে রেখেছে। মাসুদ ভাই ঠিক সময় না আসলে আজও হয়তো আমার গাল সত্যি চর মেরে লাল করে দিত। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, অপু তো জেলে, অপুর সাথে ওর বিয়ে ঠিক হয়েও তা ভেঙে গেল। ও কোথায় একটু মন খারাপ করবে তা নয়, উল্টো মনের সুখে গান গাইছে। ব্যাপার কি? কয়েকদিন পর বিয়ের সব আয়োজন শেষ, কাল বিয়ে। মাসুদ ভাই বললেন, তুমি আর তোমার আপু আজকেই হোটেলে চলে যাও। ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে। আমি বেশ কিছু টাকা সাথে করে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম। মাসুদ ভাই জানালো, ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন, ওনাকে সব বলা আছে। তুমি ওনার সাথে আজ শহরে চলে যাও। কেনাকাটা করে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে। আমি গেলাম, সবকিছু কিনে নিয়ে সকালে ফিরলাম। আপুকে সাজানো কিছু জিনিসপত্র দিতে ও যে রুমে রয়েছে ওখানে গেলাম। রুমে ঢুকতেই মিতু আমাকে দেখে কিছুটা চমকে গেল। তুই এখানেও কেন? যা, বের হ। আর আমার ভাইয়ের বিয়েতে তোকে কে দাওয়াত দিয়েছে? তুই কেন এসেছিস? আমাকে কেউ আসতেও বলেনি আর কেউ দাওয়াতও দেয়নি। আমি এসেছি আমার বোনের বিয়েতে। আমার কথা শুনে মিতু যেন আকাশ থেকে পড়লো। তোর বোন মানে? তোর বোন কে? একটু সাইডে যা, ওই যে ওইটা আমার বোন। মানে তুই না এতিম? এগুলো কি বলিস? মিতু এদিকে আসো, ও ঠিকই বলছে, আমি ওর বোন। আর তোমার ভাই কি তোমায় বলে নাই আমি ওর বোন? না, গত এক সপ্তাহ ভাইয়ের সাথে রাগ করে কথা বলি নাই আমি। আমি সব দিয়ে বাইরে চলে আসলাম। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে লাগলেন। নাম বলতে এক ভদ্রলোক বললেন, কাজী সাহেব দাঁড়ান। আপু মাথা নাড়লেন। তোমার নাম লাবণ্য? তোমার নাম কি? আমি আমার মায়ের নাম বলতে উনি কিছুটা চমকে উঠে বললেন, তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজী সাহেব কেন মৃত নাম বললেন? আমি ভাবলাম লোকটি কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি, আর আমার আব্বুর নামটা কেন জানতে চাইলো। আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স যখন 5 বছর, তখন আমাদের বাবা আমাদের মাকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের আব্বু মৃত। আমার সার্টিফিকেটেও মৃত লেখা আছেন। তাই কাজী সাহেব মৃত বলেছেন। কিন্তু আপনি কে? আপনার নাম কি? লোকটা মাথা নিচু করে থাকলে আমি আবারও জানতে চাইলাম, আপনি কে? কি হলে বলুন। আরে উনাকে চিনহ না? উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী শরীফ সাহেব। আমার আর বুঝতে বাকি থাকলো না, উনি হলো আমার সেই মৃত বাবা। আমি চরম ক্ষোভে বলতে শুরু করলাম, আপনারা সবাই শুনুন। টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে 8 মাসের সন্তান ও 5 বছরের একটা মেয়েকে রেখে তালাক দিয়ে চলে যাওয়া আমার ও আপুর মৃত বাবাটি আর কেউ নয়, উনি হলেন। অমনি আপু পিছন থেকে এসে আমার মুখটি চেপে ধরে বললেন, চুপ কর ভাই। আপুর হাতটি সরিয়ে না আপু বলতে দে আমায়। এতদিন নিজের ছেলেমেয়ের কোনো খোঁজ খবর নেই, আর আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলে প্রীতির পরিচয় নিয়ে এসেছেন। আমি সহ বিয়ে বাড়ির সবাই আমার পিতার নামে বেঈমানটাকে অপমান করে অনেক কথা শুনিয়ে দিলাম। ভাই, হাজার হলেও উনি আমাদের বাবা, আমাদের জন্মদাতা। আপু তুই চুপ কর, উনি আমাদের কিসের বাবা? জন্ম দিলে কি বাবা হয়ে যায়? উনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন যে আমাদের পিতা হবেন উনি? আমার পিতা ও মাতা একমাত্র তুই, আর কেউ নাই। আপু তুই আমার সব। একটু পর উনি সহ আমার সৎমা চলে গেলেন। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন। মাসুদ ভাইয়া এসে বললেন, লাবণ্য, শান্ত হও। কাজী আবার আপুর বিয়ের কাজ শুরু করে দিলেন। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, মিতুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম। ও কোথায় গিয়েছে মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না। অতএব মিতু সহ ওর বান্ধবীদের দেখা মিলল খাবার টেবিলে। আমি খেয়াল করে দেখলাম মিতুর সাথে যারা বসে আছে একটাও আমার চীনা পরিচিত কেউ নয়। আমি অপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি। হঠাৎ মিতুর এক বান্ধবী আমায় ডেকে বলল, হুম। আরে চিনতে পারো নাই আমাকে? একদিন না তুমি আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম। আসলে আমার তো মনে পড়ছে না। ও আচ্ছা। আমি আবার একটু এদিকে আসলাম। কিরে মিতু, আবিরের সাথে কথাই বললি না যে? ও না তোর বেস্ট ফ্রেন্ড? ঝগড়া করেছিস নাকি? মিতু কিছু না বলে খেতে থাকলো। মিতু, একটা কথা বলবো তোকে। দেখ, আবির আগে কত খ্যাত ছিল, এখন অনেক স্মার্ট হয়েছে, তাই না? কেন, তোর কি পছন্দ হয়েছে আবিরকে? ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে? আরে না, এগুলো কি বলিস? তাহলে চুপ করে খা। খাওয়া দাওয়া শেষ, আপুকে এখন মাসুদ ভাইয়ার বাসায় নিয়ে যাওয়ার পালা। আমি শুধু ভাবছি আমি এখন বাসায় গিয়ে কি করব, কার সাথে গল্প করব, একা একা কিভাবে থাকব, আমায় কে রান্না করে খাওয়াবে, কিছু না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে।
আপু অনেক কান্না করলেন, কিন্তু আমি চাইলেও আপুর মতো চিৎকার করে কাঁদতে পারলাম না। শুধু দু চোখ বেয়ে জল বেয়ে হয়ে আসলো। আমি আপুকে বিদায় দিলাম। একে একে সবাই হোটেল হতে বিদায় নিল। আমিও বের হয়ে আসছি আর ভাবছি, আপু যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এতিম হয়ে গেলাম। বাসায় এসে বসতে আপু ওর বাটন ফোনে ফোন দিল। অনেকক্ষণ আপুর সাথে কথা হলো। ও অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পেলাম না। 2 দিন পর ওয়ার্কশপে সেলাইয়ের কাজ করা সবাই আমার বাসায় আসলো। বাবা 3 দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন এখানে ঘুরছি। তোমরা কি আর আমাদের দিয়ে কাজ করাবে না? আমরা কি ঠিকমতো কাজ করতে পারি না, নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না? আসলে তা নয়, আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি। ও আচ্ছা, লাবণ্য মামনির বিয়ে হয়ে গেল? তা জামাই কি করে? দুলাভাই পুলিশ অফিসার। ও, লাবণ্য মামনি ভালোই ভাগ্যবতী তাহলে, এমন একটা বর পেল। আপনারা বসুন একটু। আমি ওনাদের 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিলাম। ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবি নাই। কেউ কেউ বলল, বাবা এতদিন যে আমরা গার্মেন্টসে নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করলাম, কোনো সময় ঠিকমতো টাকা পাইনি, আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে। আমরাও আমাদের সর্বত্র দিয়ে কাজ করব, কথা দিলাম। আচ্ছা, তাহলে কাল হতেই আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করুন। ওনারা সবাই চলে গেল। আমি জানি যারা এসেছিলেন তারা সবাই গরিব। 1 মাস পর তো ওনাদের বেতন দিতেই হতো। এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায়? তাই দিয়ে দিলাম। এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন। ভেবেছিলাম নিজের ভাগ্যটা নিজেই লিখব, কিন্তু আপু এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমায় সঠিক ও ভালো একটা পথ দেখিয়ে দিয়ে চলে গেল। যাক, নিজের ভাগ্যটা নিজেরই লিখতে হয় তা বুঝতে পারলাম। পরের দিন আমি সব কাজ দেখাশোনা করছি। আপু ফোন দিয়ে বলল, ভাই আজ 4 দিন হলো তোরে দেখি নাই। হায় না, আজকে আমার বাসায় অনেক কাজ, না হলে আমিই যেতাম ভাই। আচ্ছা আমি তাহলে বিকালে যাব। আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো। বিকালে আপুর বাসায় চলে গেলাম। আপুর রুমে যেতেই দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে। আমাকে দেখে মিতু তাড়াহুড়ো করে চলে গেল। মিতুকে চলে যাওয়া দেখে আমি বললাম, রাগলে অনেক সুন্দর লাগে। ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে কি, আপু নে এগুলো রাখ। ভাই বস তুই। একটু পরে আপু আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল। আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি, এই বাড়িতে শুধু 2টা কাজের মানুষ, মাসুদ ভাইয়া, মিতু, আপু আর ওনার বৃদ্ধ বাবা আছেন। তাহলে টেবিলে এত রকমের এত খাবার কেন? কি হলো বস? আমি খাবার টেবিলে বসতেই ভাবি, অনেক খিদে পেয়েছে, খেতে দাও। বলতে বলতে মিতু আসলো খেতে। ও আমাকে দেখে আবার ঘুরপাক খেয়ে চলে যাবে কি আপু বলল, কোথায় যাচ্ছ? এসো, খাবে না? পরে খাবো, আমার রুমে খাবার দিয়ে রেখো। মুখটা বাঁকা করে চলে গেল। দেখছিস আপু তোর ননদটা কেমন দেমাগি। আমি খেতে বসেছি দেখে ও খেতে এসেও চলে গেল। ওর কথা বাদ দে, তুই খা। আপু আমাকে অনেক রকমের খাবার দিল, যেগুলো আমার আজ অবধি খাওয়া হয়নি। খাবার মুখে দিয়ে মনের অজান্তে চোখ বেয়ে জল আসলো। আপুকে লুকিয়ে চোখের জল মুছে বললাম, আপু রান্না অনেক স্বাদ হয়েছে, তাই ভাই খা তুই যত ইচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবছি, আসলে আমার আপু অনেক ভাগ্যবতী, তাই হয়তো এমন একটা বাড়ির বউ হতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে আপু রুমে গিয়ে টিভি দেখছি। একটু পর আপু আসলো, টিভি রিমোটটা নিয়ে ও সিরিয়ালে দিল। কি আপু, তুই এই 4 দিনে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস? আসলে ভাই আমি না, মিতু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো, ওর সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি। ও আচ্ছা, তা আজ যে আসছে না দেখতে? আসবে কি করে, তুই আছিস যে। ভাই শোন না, মিতু না আমার উপর অনেক খুশি হয়েছে। কেন আপু? ওই যে অপু কেমন, তাও তো আমার জন্যই বুঝতে পেরেছে। ও একটু রাগী হলেও আর মনটা অনেক ভালো রে ভাই। জানিস না, সারাদিন আমার সাথে কত মজা করে। তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে, ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে। আর মনটা অনেক ভালো। আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি, আপু তুই তো মাত্র কয়দিন হলো ওকে চিনিস, আর আমার সাথে ওর কতদিনের সম্পর্ক। কিন্তু আপু হঠাৎ মিতুর গুণগান নিয়ে পড়লো কেন? আমি যে মিতুকে পছন্দ করি ও তা জানতে পেরে গিয়েছে নাকি? সিরিয়াল দেখা শেষে আপু বলল, ভাই যাই। মিতুকে রুমে খাবার দিয়ে আসি, তুই বস।
আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম মাসুদ ভাই কখন আসবে। ও বলল আর আসতে রাত হবে, চল পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা আছে। আমি আপুকে সাথে নিয়ে গিয়ে শুয়ে পড়লাম। আপু চলে গেল। শুয়ে শুয়ে বলছি, মিসেস মিতু, তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন, এবার থেকে 2 দিন পর পরই বাসায় আসবো আর তোমাকে জ্বালাবো, দেখি তুমি কি করো। এই বাসায় আসার অধিকার এখন আমি পেয়ে গিয়েছি। একটু পর বাহিরে মাসুদ ভাইয়ার গাড়ির শব্দ পেলাম। ভাই হয়তো এসে গেছে। আমি পাশের রুমে শুয়ে শুনছি ভাই আপুকে বলছে, কই তোমার ভাইকে যে ফোন করে সকালে আসতে বললেও ও আসে নাই? হুম, এসেছে। কোথায় ডাকো শালাবাবু? প্রথম আসলো বাসায়, একটু গল্প করে বসি। ও পাশের রুমে ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে গিয়েছে নাকি? তাহলে ডেকো না। না, ঘুমায়নি, তোমার জন্য বসে থেকে থেকে এইমাত্র গেল। ভাইয়া আমাকে শালাবাবু বলে ডাকলো। আমি উঠে গেলাম। কিছু কথাবার্তা বলার পর উনি বললেন, কালকে তোমরা দুজন আমার সাথে একটু থানায় যেও, তোমাদের আব্বু জেলে। আমি কিছু বলতে যাব কি আপু বলে বসলো, আব্বু জেলে মানে? কি হয়েছে আব্বুর? তোমার সৎমা আর ওনার বাবা, তোমার আব্বুর দ্বিতীয় পক্ষ ও ছেলে মেয়ে রয়েছে জানতে পেরেছেন। তোমার আব্বু ওনাদের মিথ্যা কথা বলা ও সব গোপন রাখাই ওনাকে চোরের অপবাদ সহ আরও মিথ্যা কিছু মামলা দিয়ে পুলিশকে ধরিয়ে দিয়েছে। তুমি আমার আব্বুকে জেলে দিতে পারলে? আমার হাত আইনে বাঁধা। আপু এত অস্থির ও কান্না করছে কেন? ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে? উনি তো আমাদের কাছে মৃত। বুঝলাম না। আমি ওনার যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন। আপুর কান্নাটা বেড়েই গেল। মাসুদ ভাইয়াও আমি আপুকে সান্ত্বনা দিয়ে আমি রুমে চলে আসলাম। পরের দিন সকালে উঠতেই মিতু আমার রুমে কফি নিয়ে আসলো। আমি তো পুরাই অবাক। মিতু আমার জন্য কফি নিয়ে এসেছে, ব্যাপার কি? আমি উঠে বলতে লাগলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেই কার মুখ যে দেখলাম, মনে হয় আজকের দিনটা একদমই বাজে যাবে। কই দেখি তো আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। আমার কথা শুনে মিতু রাগে কফি টেবিলে রেখে চলে গেল। আমি কফি খেয়ে দেখলাম আজকের কফির স্বাদটা একটু আলাদা। বিছানা হতে উঠে পড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে দেখলাম মিতু কান্না করছে। কি ব্যাপার, মিতু কি রান্না পারে নাকি শখের বসে রান্না করছে? আপু ভাইয়াকে দেখলাম বাসায় নেই। রান্নাঘরে গিয়ে মিতুর কাছে জানতে চাইলাম সব কোথায় গিয়েছে। ও আমার কথা শুনেও না শোনার ভান করলো। আমি আবারও বললাম, তবু না শোনার ভান করলো। ইচ্ছে করছিল কাছে গিয়ে ওই দিনের মতো চুলের মুঠি ধরে 2 চড় বসিয়ে দেই। মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। পরে বাড়ির বাইরে এক কাজের মানুষের কাছে জানতে চাইলে বলেন ওনারা হাসপাতালে গিয়েছেন, কে যেন অসুস্থ তাই দেখতে। কোন হাসপাতালে গিয়েছে যে আমাকে বলে যায় নাই আমি তা তো জানি না। রুমে চলে আসতে রান্নাঘরে উকি মেরে দেখি রান্না প্রায় শেষ। মিস মিতু, এতদিন তুমি আমার সাথে কথা বলো নাই, দেখি আজ কথা বলো কি না। রুমে গিয়ে দরজা হতে অন্যমুখ হয়ে আমি শুয়ে রইলাম। শুয়ে শুয়ে ভাবছি কখন মিতু এসে আমায় বলবে, ওঠো রান্না শেষ, খাবার রেডি, খাবি চল। একটু পর বুঝতে পারলাম মিতু আমার রুমে প্রবেশ করেছে। ও এসে আমাকে কিছুই বলছে না, কি যেন করছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ও সব খাবার আমার রুমে নিয়ে এসেছে, সব রেখেও চলে গেল। আমি জিব্বাতে কামড় মেরে বলছি, তুই যদি আমার বোনের ননদ না হতি তাহলে আজ এই সুযোগ মিস করতাম না। তোর এত ইগো দেমাগ সব মাটিতে মিশিয়ে দিতাম। শুধু তোর সাথে কিছু করলে আমার বোনের সংসারটা ভেঙে যাবে বলে কিছু বললাম না। খেতে বসে দেখছি ভালোই রান্না করেছে মিতু, তার মানে ও রান্না পারে। আর যদি নাই পারে তাহলে মাসুদ ভাইকে কে রান্না করে খাইয়েছে? নিশ্চয়ই মিতুই। একটু পর মাসুদ আমাকে ফোন করে বলে, আবির, তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েন, তাই তোমার আপুকে নিয়ে সকাল সকাল একটু হাসপাতালে এসেছি। তুমি তো তখন ঘুমাচ্ছিলে, তাই ডাকাডাকি করি নাই। আসবে তুমি? না আমি যাব না। আচ্ছা রাখি বলে মাসুদ ভাই ফোন রেখে দিলেন। আমি শুয়ে টিভি দেখছি আর ভাবছি উনি আমার কে, তাই যাব আমি। আমার কেউ না উনি। শয়তানি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিলাম। ভাবছি মিতু এসে বিরক্ত হয়ে কিছু বলবে। কি হলো, ও আসছে না কেন? রুম থেকে বের হতে দেখলাম মিতুর বান্ধবী এসেছে। আপুর বিয়ের দিন যে মেয়েটা আমার সাথে কথা বলেছিল ওই মেয়েটা এসেছে। গিয়ে দেখি একটু ভাব জমানো যায় কিনা। হাই, কেমন আছেন? আরে আবির, তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। তা কখন এসেছেন? এই তো 5 মিনিট। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? বুঝলাম, অল্পতেই এটাকে পটিয়ে ফেলা যাবে। আচ্ছা আপনি বলাই আমার অভ্যাস, তো এখন থেকে তুমি করেই বলছি। মিতুর বান্ধবীর সাথে বসে জমিয়ে গল্প করতে শুরু করে দিলাম। মিতু উঠে বলল, তুই বস, আমি ফাইলটা আর কফি নিয়ে আসছি। মিতু চলে গেল, আমিও গল্প করতে থাকলাম। একটু পর মিতু একটা ফাইল আর কফি নিয়ে আসলো।
আমি কফি খেতে খেতে বললাম, কিসের ফাইল এটা? আমি আব্বুর থানার পাশ দিয়েই যাব, তাই আব্বু থানা থেকে ফোন করে আমাকে বললেন মিতুর ভাই আজকে থানায় আসবেন না, ফাইলটা নিয়ে যেতে। তাই এসেছি আর কি। তার মানে তোমার আব্বু কি পুলিশ? আব্বু থানার এসআই। আমি কফি হাতে উঠে আসতেই ওর বান্ধবী বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? না, আসলে আমার একটু কাজ আছে আর কি। উঠে আসতেই মিতু মুচকি হাসি দিল। ও হয়তো বিষয়টা বুঝতে পেরে মনে মনে বলছে, এখন উঠে পালাচ্ছিস কেন? মারবি না লাইন? পটাবি না আমার বান্ধবীকে? আমি রুমে এসে কফি খাচ্ছি আর ভাবছি, তার মানে মিতুর ভাইকে মিতুর বান্ধবীর বাবাই ওই দিন আমায় অ্যারেস্ট করতে বলেছিল। ভাগ্যিস আমি বেশি দূর এগোইনি, তার আগে সব জানতে পেরে গিয়েছি। একটু পর আপু আসলো। আপুর মনটা খারাপ, তাই আমি অন্য কিছু না বলেই বললাম, আপু আমি বাসায় চলে যাব। আপু কিছু বলার আগেই মিতুর বান্ধবী বলল, চলুন আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করে দিয়ে আসি। যে ভয়ে চলে যেতে চাচ্ছি সেই ভয়টাই আবার সাথে যাবে বলছে। আপু বলল, আজকে রাতটা থেকে কাল সকালে যাস, তোর ভাই বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে। আমি ওকে বলে রুমে গেলাম। বিকালে ভাইয়া আপু আমি মিলে অনেক ঘোরাঘুরি করলাম। মাসুদ ভাইয়া বেশ কিছু আমাকে শপিং করে দিলেন। উনি বললেন, তোমরা বাসায় যাও, আমার থানায় একটু কাজ আছে। আমি আর আপু চলে আসলাম। কিছুক্ষণ পর আপু এসে আমাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। আমাকে খেতে দিয়ে বলল, ভাই তুই খা। আমি তোকে ডাকিও খেয়েছে কিনা। আপু চলে গেল। একটু পর এসেই বলল, ভাই মাথা মনে হয় 100 ডিগ্রি গরম, চোখে জল আর রাগে কটমট করছে মহারানী। আমি বললাম, কেন আপু, কি হয়েছে? ওই যে তুই আর তোর ভাই ঘুরতে গেছিলাম মিতুকে নিয়ে, বলে নাই ওর সাথে নিয়ে যায়নি, তাই মনে হয়। আমার খাওয়া প্রায় শেষের দিকে, দেখলাম মিতু এসে খেতে বসলো। আপু কিছু দিতে গেলে বলে উঠল, আমার হাত আছে, আমি নিয়ে খেতে পারি। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমিও বুঝলাম মিতু মটকাটা আজ বেশ গরম, ওকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া শেষ, আপুর সাথে বসে বসে টিভি দেখছি আর গল্প করছি। একটু রাত হয়ে গেলে আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বুঝতে একটু একটু পারছি আমার বুকের উপরে বারবার কে যেন হাত রাখছে। আমি ঘুমের ঘোরে সরিয়ে দিচ্ছি, তবুও আবার হাত দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। পাশে কেউ আছে কিনা হাত দিয়ে দেখতে গিয়ে দেখলাম কে যেন শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এ কি মিতু তুই? মিতু ওর মুখে হাত দিয়ে বলল, একদম চুপ থাক। তুই আমার বিছানায় কেন মিতু? আর রুমের দরজা তো অফ, কি করে ভিতরে আসলি তুই? তোর আগেই এসেছি, আর কি জন্য এসেছি সেটা এখন বুঝাবো তোকে। দেখ মিতু, তুই যদি ভাবিস যে আমার রুমে এসে উল্টাপাল্টা কিছু করে তোর ভাইয়া ও আপুর কাছে আমাকে খারাপ বানাবি, তাহলে তুই চরম ভুল করবি। কেননা এটা আমার থাকার রুম। আর ওনারা কিছুই বিশ্বাস করবে না, বরং উল্টো তোকেই খারাপ ভাববে। মিতু আমার কথা শুনে হা হা করে হেসে দিল। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। মাত্র 2 দিন কথা বলেই তুই আমার বান্ধবীটাকে পটিয়ে ফেলেছিস। ও তোকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যায় আমাকে ফোন করে তোর নাম্বার চাইলো, তাই ভাবলাম নিজের কাছে পড়ে আছে একটা অমূল্য কিছু, আমি তার কদর না বুঝে তাকে দূরে সরিয়ে দিয়েছি। আর না, আজ তাকে আপন করে নিব। মিতুর কথা শুনে আমি একটু হাসি দিয়ে মনে মনে বলছি, যে আমার মূল্যটা এতদিন বুঝে নাই, তার সঙ্গে জীবন পার আমি করব না। মাত্র 2 দিনেই আমার বিষয়ে সবটা না জেনেই যে আমাকে ভালোবেসেছে, তার ভালোবাসায় আমি গ্রহণ করে নিব। তুই হাসিস কেন? এমনি। আচ্ছা। মিতু আমার আরও কাছে আসতে থাকলো। দেখ মিতু, আর কাছে আসার চেষ্টা করবি না, নইলে আমি ভাইয়া আপুকে ডাক দিব। ও কিছু না শুনেই আমার কাছে আসতেই থাকলো। আমিও কি করব বুঝতেছিলাম না, তাই আজকেও আবার ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। আজ আর ও ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে ও বসিয়ে দিল এক চিৎকার। ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম। এটা তুমি কি করলে মিতু? আপু এসে দরজা ঠকঠক করতে লাগলো। কি হয়েছে ভাই? দরজা খোল। আবির, দরজা খোলো। ভাইয়া আপু এসে দরজা ঠকঠক করতে লাগলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। অবশেষে মিতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে মিতুর দিকে তাকাতেই দেখলাম এই কয়েক সেকেন্ডে ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে, ওড়নাটিও মেঝেতে ফেলে দিয়েছে। ভাইয়া আপু রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল। ভাইয়া, আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে, ওই দেখো চর মেরেছে। ছি আবির, ছি, এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলেন মাসুদ ভাইয়াকে। আপুকে ঝাটকানি মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসেই হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই এই বাড়ি হতে বের হয়ে যাবা, নইলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব।
ভুলে যাব তুমি আমার শালা বাবু। আমি চলে আসছি আর ভাবছি আজ মৃত্যু মাসুদ ভাইয়ার কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করে ছাড়লো। আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে। এসব কি হয়ে গেল? মৃত্যুরে কেমন ভালোবাসা বুঝলাম না। একটু আগে বলল আমি নাকি অমূল্য সম্পদ, যে এতদিন ওর হাতের কাছেই ছিল। আর এখন কি চাল দিল যে ও বাড়িতে যাওয়ার আমার আর মুখটা রইল না। বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। আজ 4 দিন ওয়ার্কশপের মানুষদের কাজে আসলে ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। আপুর সাথে কোনো কথা নেই। মেয়ে তো আসলে আমার জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম। ও আমাকে জেলে দিল, তবুও আমার কোনো রাগ হয়নি ওর উপরে। ইচ্ছে করেনি ওর উপরে কোনো প্রতিশোধ নিতে। 5 দিনের দিন দেখলাম আপু ব্রিফকেস নিয়ে বাসায় এলো। আপু, কি হয়েছে তোর? ভাই তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হতো মৃত্যুকে নিয়ে। কাল রাতে ওর সাথে অনেক ঝগড়া হয়। রাতেই আমাকে বাড়ির হতে বাহির করে দিচ্ছিল। কিন্তু ওর রাত কোথায় যাব, তাই বাড়ির বাইরে রাতটা কাটিয়ে আজকে চলে আসলাম। আমার আর সহ্য হলো না। মৃত্যু আজ শুধু আমার নয়, আমার আপুর জীবনটাও নিয়ে খেলেছে। এবার ওকে দাঁত ভাঙা জবাব না দিলেই নয়। আমি রাগে কটমট করে যাব কি? না ভাই, তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। আমরা বরং ধৈর্য ধরি, ওনার রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। আমি থেমে গেলাম। এখানে তো মাসুদ ভাইয়ার কোনো দোষ নেই। নিজের বোন যদি নাটক করে বা ভাই শুনে অন্য তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে, তাহলে সে কি চুপ করে থাকবে? থাকবে না। যা দোষ সব মিতুর। মিতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আপু অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব বুঝলাম না। 2 দিন হলো আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম। খুব ভালোই চলছিল, কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না। 10 দিন মাসুদ ভাইকে আপু ফোন করে চলে, উনি ধরে না। এভাবে আরও বেশ কিছুদিন হয়ে গেল। আমিও আপুর পথে বসে থাকলাম। কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে, কিন্তু উনি আসলেনই না। এরই মধ্যে আমার কলেজে ভর্তি ডেট চলে আসলো। কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি কলেজে শুধু দিন ছাড়া যাইনি। ভাই চল আজকে আপুকে দেখে আসি। উনি আমাদের পিতা, ভুল করেই ফেলেছেন। এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন। আজ উনি আমাদের মতোই এতিম। তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাবার মতো কেউ নেই। আব্বুকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার, কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ার সাথে আপুর দেখা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম। কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিয়ে দিলাম। থানায় পৌঁছে 15 মিনিট ধরে বসে আছি। মাসুদ ভাই থানায় নেই। ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে পারবেন না। আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না। আমি আপুর খাবারগুলো নিয়ে বসে থাকলাম। একটু পর মেতুর বান্ধবীর বাবা থানার এসআই এসে আমাদের পারমিশন দিয়ে দিল। আপু আব্বুর কাছে গিয়েই কান্না আরম্ভ করে দিল। আমি একটু দূরে অন্যমুখ হয়ে দাঁড়িয়ে থাকলাম। মা, ওকে একটু কাছে আসতে বলো না। ভাই এদিকে আয়, আব্বু ডাকছে। আমি তবুও গেলাম না। আপু আবারও ডাকলো। এবার গেলাম। কাছে যেতেই আব্বু 2 হাত জোর করে ক্ষমা চাইতে যাবে কি আপু ওনার হাতটি ধরে ফেললো। না আব্বু না, তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোর করতে পারো না। উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ভালো থাকিস, আর যদি পারিস আমায় মাফ করে দিস। আপু আব্বুকে খাইয়ে দিল। একজন এসে জানালো সময় শেষ, এবার আপনারা আসুন। অনুর আব্বু আমাদের বলল ওনার আর 1 সপ্তাহ পর জামিন হবে। আমি আর আপু থানা হতে বের হয়ে আসতেই গাড়ি করে মাসুদ ভাই আসলেন। আপু ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন। কথা তো দূরেই থাক, ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আপু আর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমাতে গিয়ে সত্যি আমার মনে হচ্ছে আব্বু আজ আসলেই আমাদের মতো এতিম। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন, আমার উচিত উনাকে মাফ করে দেওয়া। বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ পর আপু আমাকে না বলেই বাসা হতে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু বলে না। 2 ঘন্টা পর দেখছি আপু ও আব্বু বাসায় আসলো। আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আব্বু এগুলো কি বলো? আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সব কিছুই যেন আবার ফিরে পেলাম। কিন্তু মাঝখান হতে আমার আপুর সংসারটা ভেঙে যেতে বসেছে। জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাঁই দিবে কিনা। আপু বলল,
ভাই, এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলো দেখব। তুই কলেজ যা। শুধু ভর্তি ছাড়া একদিনও কলেজে যাস নাই তুই। কাল থেকে কলেজ যা তুই। আচ্ছা। পরের দিন কলেজে গিয়ে ক্লাসে বসে আছি, একটু পর মিতু ও অনু দুজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবছি অনু না হয় আমার সাথেই পড়তো, ওই কলেজে ভর্তি হয়ে আমার সাথে পড়তেই পারে, কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে? একটু পর স্যার ক্লাসে আসলেন, নাম কল করলে মিতু প্রেজেন্টও করলো। আমি আরও অবাক হয়ে গেলাম, মিতু ফেল করে কিভাবে আবার আমার সাথে পড়তে পারে। স্যার চলে গেলে অনু এসে আমার কাছে বসে গল্প করতে লাগলো। মিতুর তা দেখে সহ্য হলো না, ও বাহিরে চলে গেল। সব ক্লাস শেষে অনু ওর গাড়িতে আমাকে কিছুটা পথ এগিয়ে দিল। আমি এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি এবার ভালো হবে। মিতু, তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই, তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখব। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অবধি পৌঁছে তোর লাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো। বাসায় চলে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিচে বসে বসে ভাবছি মিতু কিভাবে আমার সাথে পড়তে পারে বা কলেজে একই ক্লাসে ভর্তি হলো। সেটা তো আমি আপুর কাছে জানতে চাইলেই সব জানতে পারবো। একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। আপু আমাকে দেখে জানতে চাইলো, ভাই, কলেজ হতে কখন ফিরলি? এই তো আপু একটু আগে। ও আচ্ছা, তাহলে তুই একটু বস, আমি রান্নার কাজটা সেরে ফেলি। রান্না করে খেয়ে আবার আব্বুর জন্য খাবার নিয়ে যেতে হবে। আপু রান্না করছে আর আমি গিয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছি, যার জন্য মাসুদ ভাই আপু ও আমাকে বাসা থেকে বের করে দিল। আমি তার কথায় আপুর কাছে কিভাবে জানতে চাইবো বুঝছি না। আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে। ভাই, কিছু বলবি? না আপু, তো রান্না করা দেখবো তাই আর কি। আপুর কাছে জানতে চাইলাম না, ভাবলাম অনুর কাছে সব জেনে নিব। আপুকে রান্নার কাজে সাহায্য করলাম। রান্নার কাজ শেষ, হাত মুখ ধুয়ে এসে আপু ও আমি খেতে বসেছি। খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি আপু এই 10টা দিন কতই না সুখে ছিল, আজ আমার জন্য আবার এসব খাবার খেতে বসেছে। ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে। কি হয়েছে ভাই? তখন থেকে তোকে দেখছি কেমন যেন দেখাচ্ছে। আপু আমার জন্যই আজকে তোর এই অবস্থাটা হলো, আমার জন্যই আজকে তোকে বাসায় এসে এসব খাবার খেতে হচ্ছে। তোর জন্য কেমন হবে ভাই? আমার ভাগ্য এসব লেখা ছিল, তাই হয়েছে। আর এই বাসায় যখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এসব খাবার খেতাম না বল? ওনার রাগ হয়েছে, রাগটা কমলেই দেখবি আমাকে নিতে আসবেন। ভাই, তুই এসব ভাবিস না, খেয়ে নে তো। কোথায় আমি আপুকে সান্ত্বনা দিব তা নয়, আপুই আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বসলো। খাওয়া দাওয়া শেষ করে আপু আব্বুর জন্য খাবার নিয়ে যাবে কি, আমি বললাম আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসায় ফিরলি রান্না করে, আবার এখন আব্বুর কাছে খাবার নিয়ে যাবি। বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি, তুই এখন ক্লান্ত, একটু বিশ্রাম কর। খাবারগুলো একটা ব্যাগে করে নিয়ে আমি রাস্তা দিয়ে আসছি, পিছন থেকে একটা গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে। আমি রাস্তায় একপাশে গিয়ে চলে যাওয়ার জায়গা করে দিচ্ছি, না যেয়ে তবুও হর্ন বাজিয়ে যাচ্ছে। পিছনে ফিরে বলতে লাগলাম গাড়ি যাওয়ার মতো তো যথেষ্ট জায়গা আছে, তবুও পিছন পিছন এসে এমন হর্ন বাজাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? একটু খেয়াল করে দেখলাম, আরে এটা তো অনু। কি ব্যাপার আবির, মাথায় তো গরম যে? এমনিতে একটু দুষ্টামি করছিলাম আর কি। ও বুঝলাম। কোথায় যাচ্ছ? আর ব্যাগে কি? আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি। ওহ, এসো, আমি এগিয়ে দিয়ে আসি। না, আমি হেঁটেই চলে যাব। আরে আমি তো এই দিক দিয়েই যাব, আসো তো। উঠে পড়লাম গাড়িতে। আচ্ছা আবির, খাবার দেওয়ার পর তোমার কি ওইখানে কোনো কাজ আছে? না, কাজ তো নেই। তাহলে চলো না, খাবার দিয়ে এসে আমরা একটু গাড়ি করে ঘুরি। না, এসব কি বলো তুমি? সবাই দেখলে কি বলবে? কি বলবে? আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে ঘুরতে পারি না নাকি? আমি ভাবছি আমি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে। প্লিজ প্লিজ চলো না, আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আব্বুকে খাবার দিতে আমি ভিতরে গেলাম, ও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো। খাবার দিয়ে আব্বুকে বলে ক্যাশ হতে কিছু টাকা নিয়ে আসলাম, কেননা টাকা লাগতেই পারে। গাড়িতে এসে বসলাম। অনু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ও বলল চলো এবার আমরা কিছু খাবো। এক দামি হোটেলের সামনে অনু গাড়ি দাঁড় করালো। অনু, আমি না খেয়ে এসেছি, আজকে না খাই, অন্য একদিন খাবোনি। মানুষ শুধু খেতেই কি খেতেই যায় নাকি? তাহলে চলো গিয়েই বুঝবে। অনু আগে আগে আর আমি ওর পিছনে পিছনে গিয়ে হোটেলে ঢুকলাম। ও ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল। এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিফট দিল। ও হোটেলে নিয়ে আসলো, তার কারণটা কি? আমাকে বলল তুমি কি খাবে? একটা কিছু অর্ডার করে দাও, কফি হলেও চলবে। আচ্ছা অনু,
তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আচ্ছা, আমার জানা মতে মিতু তো ফেল করেছিল, ও কিভাবে আমাদের সাথেই পড়ছে? কেন তুমি জানো না? মিতুর আইসিটিতে 2 মার্কের জন্য ফেল এসেছিল। পরে ও বোর্ড চ্যালেঞ্জ করেছিল, কোনো রকম পাস এসেছে আর কি। ও আচ্ছা। আবির, আমরা তো বেস্ট ফ্রেন্ড, সো তুই করে বললে তোমার কি কোনো সমস্যা হবে? আরে না, সমস্যা কেন হবে? থ্যাংক ইউ। নাও, এবার খাওয়া শুরু করো। মানে এসব তো তুমি খাবে বলে অর্ডার করলে। আরে না, এগুলো তোমার জন্য অর্ডার করেছি, আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো। আমি কিছুই বুঝলাম না অনু, এমন কেন করলো? খাওয়া শুরু করলাম, এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য হাতে পকেটে ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নাড়ছি আর ভাবছি, রক্ষা করো প্রভু, না জানি আজকে কত অপমান হতে হবে। আমার যেন খাবারগুলো ভিতরে যাচ্ছে না, গলায় গিয়ে আটকে যাচ্ছে। খাবার নয়, মনে হচ্ছে অপমান গিলে খাচ্ছি। কি হলো, খাও। আসলে অনু, তুমিও যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি। অনুও আমার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ, ওয়েটার বিল দিল। 1600 টাকা বিল হয়েছে। আমি জানি আমার পকেটে মাত্র 500 টাকা রয়েছে, বাকি 1100 টাকা কোথা হতে আসবে? বিলের কাগজ নিয়ে আমি যেন ঘামতে শুরু করে দিলাম টেনশনে। দেখি কত টাকা বিল এসেছে। মাত্র 1600 টাকা। এই নিন বিল। অনু থাক না, আমি বিল দিয়ে দিচ্ছি। টাকা নাই তবু বললাম আর কি। অনু আমাকে বাসা অবধি নামিয়ে দিয়ে কাল কলেজ যাব কিনা জানতে চেয়ে চলে গেল। আমি বাসায় এসে দেখছি আপু শুয়ে আছে। আপুর মুখের দিকে খেয়াল করতে লক্ষ্য করলাম ওর চোখের নিচ দিয়ে কালচে দাগ পড়া শুরু হয়ে গিয়েছে। একটু পর এক ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল। আমি খুলে পড়তেই যা পড়লাম, সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফেরেস্তার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে আমার মাথায় ঢুকছে না। আমি চেয়ারে বসে পড়লাম। চিঠি খুলে পড়ে দেখি এটা আমার আপুর ডিভোর্স লেটার। মাসুদ ভাই আপুকে ডিভোর্স দিয়ে একটা সই চেয়েছেন। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। আপু ঘুম থেকে উঠলে আমি ভাই হিসাবে কিভাবে এই কাগজখানা ওকে ধরিয়ে দিয়ে বলবো, আপু ভাই তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। আপু সারা জীবন কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, কত কষ্টই না সহ্য করেছে, কিন্তু আজ কি ও এই কষ্টটা সহ্য করতে পারবে? পারবি কি? যে মানুষটার জন্য নিজে জীবন দিতে বসেছিল, ওই মানুষটাও কত কষ্ট করে তাকে ভালো করেছে এসব ভুলে থাকতে। আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিলাম। এই কি হয়ে গেল? আমার জন্য আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল। একটু পর ভাই তোর কি হয়েছে? তুই এভাবে বসে থেকে কাঁদছিস কেন? আমি গিয়ে আপুর পা চেপে ধরতে গেলে ও আমাকে আটকে দিয়ে বলল, আরে এসব কি করছিস, কি হয়েছে বল? আপুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। আপু আমাকে মাফ করে দাও প্লিজ, আজ আমার জন্য তোর। ভাই কি হয়েছে বল? আমি একটু টেবিলের দিকে তাকালাম। আপু বুঝতে পেরে ডিভোর্স লেটারটি পড়তে শুরু করে দিল। আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। একটু পর আপুর হাতে হতে ডিভোর্স লেটারটি মাটিতে পড়ে গেল। ও বিছানায় চুপ করে বসে পড়ল। আমি গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম। আপু আমাকে মাফ করে দে, আজ আমার জন্য। আমার মাথাটি আপু জড়িয়ে ধরে বলল, ভাই যে মানুষটার সাথে সারা জীবন কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম, আজ সে আমার হাতটা এভাবে ছেড়ে দিবে আমি ভাবি নাই। এভাবে আমাকে বল করে দিল ভাই। কি বলবো, কি সান্ত্বনা দিব, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু চোখের পানি বয়ে যেতে থাকলো। ভাই তুই নিজেকে দোষ দিস না, আমার ভাগ্যের লিখন সব। আপুর হাত ধরে বললাম। আপু চলো, আমাদের মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলা উচিত। ডিভোর্স লেটারটি হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ের বাসায় ছুটে গেলাম। মাসুদ ভাইয়ার বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকতে দেখি মাসুদ ভাইয়া ও তার বোন মিতু বসে থেকে গল্প করছে। আমরা কেন এসেছি আমাদের দেখেই হয়তো উনি বুঝে গিয়েছেন। উনি দাঁড়িয়ে গেল। আপু ওনার একটু কাছাকাছি গেল। অন্যদিকে আমি চোখে জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম। তুমি এটা কি করতে চাচ্ছ? এভাবে তুমি আমাকে বল করে দিবা? আমার হাতটা এভাবে ছেড়ে দিতে পারবা? মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাতে থাকা ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাতে সাইন করেছেন কিনা। আপু সাইন করেননি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন। কলম সহ কাগজটা আপুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সাইন করো। আপু কিছু না বলে শুধু ওনার দিকে চেয়ে রইল। আচ্ছা আমাকে ডিভোর্স দিবে ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে তার কারণটা তো বলে দাও। কারণ জানতে চাস? কারণ হলো তোর সাথে আমার যায় না। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণ আলাদা। এখন স্ট্যাটাসের কথা বলছো? বিয়ের আগে তো আমি তোমাকে এইসব কথা বলেছি, তখন তুমি কি বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব? না, কিছুই ভুলে যায়নি। তখন তো আমি পুরো আবেগে ভরপুর ছিলাম। বুঝেই নেই যে তোর মতো এতিম মিসকিনদের সাথে আমার সংসার হবে না। তুই বউ তো দূরের থাক, আমার বাসায় কাজের মেয়ে হওয়ারও যোগ্য না। সাইন করবি নাকি? জোর করে সাইন করে নিয়ে
ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে পার করে দিব। প্লিজ তুমি এভাবে বলো না, আমি তোমার পায়ে পড়ি। বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি একটু সরে গেলেন। আপুও সরে গিয়ে পা চেপে ধরলে আপুকে উনি একটা লাথি মেরে দিল। আমার আর যেন সহ্য হলো না। ব্যাস, অনেক হয়েছে। মাসুদ সাহেব, আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনার আর এখন কোনো অধিকার নেই, কেননা আপনি আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আজ যাকে লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন, মনে রাখবেন তার জন্যই আজও আপনার দেহে প্রাণটা রয়েছে। আপনার জন্য সে নিজের জীবনটা দিতে বসেছিল। যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন, মনে রাখবেন একদিন তার জন্য আপনার মুখে চুনকালি পড়বে। আর মিতু, আজ তো তুমি খুব খুশি তাই না? তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমনভাবেই পটি হিসেবে লেগে দিয়েছো, যা হয়তো আর সরবে না। যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেদিনই বুঝবে একটা মেয়েকে তার স্বামী বিনা দোষে ডিভোর্স দিলে তাতে ঠিক কতটা কষ্ট হয়। নে আপু, সই করে দে। আপু ডিভোর্স পেপার ও কলম হাতে নিয়ে বলল, না ভাই, ওনাকে আমি অনেক ভালোবাসি, আমি তা পারবো না। আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিব না, ভয় পেও না। কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল। আমি যেদিন মরে যাব, ওই দিন শুধু স্বামী হিসেবে তোমার পায়ের ধুলোটুকু দেওয়ার জন্য আমার জানাজার নামাজে গিয়ে দাঁড়ায়ও। চলো ভাই। মাসুদ সাহেব, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ওই দিন সত্যি সবটাই আপনার বোনের সাজানো নাটক ছিল। আর হ্যাঁ, একদিন এই এতিম মিসকিন আর এতিম মিসকিন থাকবে না। একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটাকে লিখবে। আবার ডিভোর্স লেটারটি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বিছানে বসে রয়েছেন। আপু ও আমি গিয়ে আব্বুর দুই পায়ে দুই পাশে বসলাম। কি হয়েছে বাবা তোদের? আপু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল। উনি পড়ে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা, এসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মিশে। যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য হয়েছিল। তোরা বাসায় নেই দেখে ভাবলাম আমি রান্নার কাজটা সেরে ফেলি। নিজ হাতে রান্না করেছি, চল তোদের দুজনকে আমি আজ খাইয়ে দিব। আব্বু রান্না করছে শুনে আমি কিছুটা অবাক হলাম। আপু না খেতে চাইলেও আমার আব্বুর জোরাজোরিতে রাজি হয়ে গেল। আব্বু আমাকেও আপুকে খাইয়ে দিচ্ছে। প্রথমবার খাবার মুখে দিতে এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আব্বু এত সুন্দর রান্না পারেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আব্বু এসে একদিন বলল, তুই কলেজ যাস না, তাই প্রতিদিন অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজ কেন যাস না তা জানতে চায়। আজ এসে বলল তোদের পরীক্ষার নাকি আর বেশি দিন নাই, কাল থেকে তুই কলেজ যা। আব্বু আমি আর পড়াশোনা করব না আপু, তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। না ভাই, পড়াশোনা বাদ দিস না, তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস। তাহলে আব্বু আর আমিই পারবো সব দেখাশোনা করতে। আচ্ছা তাহলে কাল থেকে আমি কলেজে যাব। কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানার এসআই সাহেব ডেকেছেন। আব্বুর মামলার বিষয়ে কিছু কথা বলবেন। আমি সন্ধ্যায় অনুর বাসায় রওনা দিলাম। অনুর আব্বুর জন্য নিচে সোফায় বসে আছি। উনি আসলে বললাম, স্যার আমি অনুর বন্ধু, একটু দরকারে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, অনু তো বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় যাবে বলে গিয়েছে। বলো কি খাবে? না থাক স্যার, আসলে আমার দরকারটা। সেটা তো শুনবই। উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন। নাস্তা খেতে খেতে বললেন, বলো কি দরকার? আসলে অপু সহ ওর কয়েকজন বন্ধু আমার বোনকে ইফটিজিং এর দায়ে জেলে যে কেসে আটকে আছে, আমার আপু ওই কেসটা উইথড্র করবেন। ও আচ্ছা, তাহলে কাল সকাল 9টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাহলেই হবে। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি। হঠাৎ অনু আমাকে দেখেও গাড়ি ব্রেক করে, গাড়ি হতে নামলো। আরে আবির, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেক দিন ধরে কলেজে আসো না যে। এমনি যাই না। এমনি মানে কি হয়েছে বলো? কিছু না, কাল থেকে আবার কলেজ যাব। এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। ওহ চলো, তাহলে আমি তোমাকে এগিয়ে আসি। না তুই বাসায় যাও বলে আমি চলে আসলাম। অনু গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইল। পরের দিন আপুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম। আপু সই করলে বললাম, আপু তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, সেরে এ পাশ দিয়ে কলেজে যাব। আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি। আপু সহ ওর বন্ধুরা বাইর হয়ে আসলো। আমি ওদের দিকে যেতেই আপু আমাকে মারতে ধেয়ে আসলো। ঘুষি মারবে বলে হাত তুলেছে, অমনি আমি 2 হাত জোর করাই ও হাতটা নামিয়ে নিল। ভাই প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি। তোমার সাথে কিছু কথা বলার ছিল। বল, কি বলবি? ভাই আমি জানি তুমি হয়তো ভাবছো আমি আর আমার বোন যে এসব করেছি, তা কিন্তু সত্যি নয়। মানেটা হলো মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল। ওই দিন পার্কের মধ্যে মিতুকে চড় মারতে
মিতুর ভাই আমাকে বলেছিল এইসব মিতুর ভাইয়ের খেলা। তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলেই উনি এসব করেছেন। মিতু তোমাকে সত্যি ভালোবাসে। ধুর, ওর ভালোবাসা, এতদিন জেলে আছি একটাবার খোঁজ নিয়ে দেখিনি। ওই সালের জন্যই আজ আমার জেল খাটা লাগলো। আর ওকে কে ভালোবাসে? আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে। ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নেব, কিন্তু সালি এখন পাল্টি মেরে দিয়েছে। না ভাই, মারিনি, ও এখনো ভালোবাসে তোমায়। ওর ভালোবাসা বার করব। তাই এখন ভাই, এখন আমাকে মাফ করে দাও প্লিজ। তোর কোনো দোষ নেই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মিতু ও ওর ভাইয়ের সাথে। দুই ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে। আমি তাহলে এখন আসি ভাই। যা, আর ভালো থাকিস। বাসায় আসলাম একটু পর। আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিলাম। কে ফোন করেছিল ভাই? সিম অফিস থেকে আপু। ও, আমি মনে মনে বলছি মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো, লাবণ্য তুমি এটা কি করেছো? অপুর কেস্তি তুমি। ছি লাবণ্য। ভাবছি মিস্টার মাসুদ সাহেব, এবার তুই বুঝবি, অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে, তখন বুঝবি বোনের ডিভোর্সটা কতটা কষ্টের হয়। আর মিতু, তুই আমার জীবন নিয়ে খেলেছিস, আমার আপুর সংসারটা নাটক করে ভেঙেছিস না? এবার দেখ তোর সাথেও কি হয়, তুইও বুঝবি। শুধু সময়ের অপেক্ষা। একটু পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজ না গিয়ে বাসায় এসে পড়েছি। আপু কলেজ যেতে ভালো লাগছিল না, তাই কলেজ না যেয়ে থানা থেকে বাসায় চলে আসলাম। ও, তাহলে কাল থেকে আবার কলেজে যাস। আর আব্বুও বলছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না। আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বাসা থেকে অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না সেরে ফেললো। খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে। আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো। এক পর্যায়ে আপু বলল, ভাই আমরা আমাদের ভাগ্যটা লিখবো বলে যে কাজটা শুরু করেছি, হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গিয়েছে। এবার আমাদের সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে হবে। কাল থেকে আপু আমি একবারে ভালো মতো কাজে লেগে পড়বো, আর তুইও আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা আপু। আর শোন, আর একটা কথা, এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই, যত বাধাই আসুক না কেন আমরা পিছুপা হব না। আপুর কথা শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে। আপুর চোখ মুখে যেন আজকে অন্য কিছুর ছায়া। ও মনে হয় মাসুদ ভাইয়ার সব কথাগুলো মুখ বুজে সহ্য করেছে, শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য। গল্প শেষ হলো। আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি আপু ঠিকই বলেছে, এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে, ভাঙতে হবে মিতু ও ওর ভাইয়ের অহংকার। মিতুকে উচিত শিক্ষাটা অপুই দিবে, আমি শুধু অপুকে নিয়মিত উস্কানিটা মেরে যাব। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, করে আপু ও আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম। গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ প্রণোদনামূলক কথা বলছে। ও যেন চাইছে সব কর্মীরা আজ কাজ করার জন্য একেবারে জেগে উঠুক, সবাই সবার সর্বোচ্চটা দিক। একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম। সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন। আপু আমায় এবার কলেজ যেতে বললেন। আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ বুঝলাম পিছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে। ঘুরে তাকাতেই দেখি অপু। কি আবির, কলেজে যাচ্ছিস নাকি? কলেজ যাচ্ছি। তা অনেক দিন পর কলেজ যাচ্ছিস যে, আয় ওঠ পিছনে, আমিও কলেজে যাচ্ছি। অপুর বাইকের পিছনে উঠতে যদিও আমার ভয় করছিল, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই। তাই ওর বাইকের পিছনে উঠে পড়লাম। ও বাইক চালাচ্ছে আর গান বলছে, ওর সাথে আমাকেও গাইতে বলছে, কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মিতু নিশ্চিত অবাক হয়ে যাবে। যাক ভালোই হবে, তাহলে মিতুও চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে। কলেজ পৌঁছে গেলাম। আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতে অপু বলল, আবির দাঁড়া, আমিও তো ক্লাসে যাব। আমি দাঁড়িয়ে গেলাম। পরে দুজনে একসাথে ক্লাসে যেতেই 2 তলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেই উপরে চোখ যেতে দেখি সিঁড়ির শেষ মাথায় মিতু দাঁড়িয়ে রয়েছে।
আমরা 2 তলায় পৌঁছে গেলে মিতু অপুকে উদ্দেশ্য করে বলল, তুমি এত নীচ হয়ে গিয়েছো যে আমার বিএফ হয়ে ওই এতিম ছোট লোকের বাচ্চার সাথে কলেজে আসলে, আবার একসাথে ক্লাসে যাচ্ছো। আমি কার সাথে কি করব সেটা কি তুমি ঠিক করে দিবে নাকি? অপু থাক। আমি বাইরে চলে পাশ কেটে চলে যেতেই আপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল। আমি অপুর কথা শুনে চলে গেলাম ক্লাসে এসে বসে আছি। একটু পর মিতু ও অপু ক্লাসে ঢুকে দুইজন দুই জায়গায় গিয়ে বসলো। বুঝেছি অপু ও মিতুর সাথে ঝগড়া হয়েছে। এবার অনু আসলে মিতুকে আমি একটু তেল আগুনে জ্বলাবে। অনু এসে আমার পাশে বসলো। আজ আমি অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম। বসে শুরু করে দিলাম গল্প। কেউ বলবে না আমরা ফ্রেন্ড, এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এভাবে দেখে তেল আগুনে জ্বলে যাচ্ছে। একটু পর অপুর পাশে গিয়ে বসলো এবং অপুর সাথে গল্প করতে লাগলো। যাক, তাহলে থিওরিটা কাজে লেগেছে। মনে মনে আমার কিছুটা হাসি পেল। মিতু, তুই খাল কেটে কুমির ডেকে আনতে বসেছিস, আর আমিও তোকে সে কাজ করতে উৎসাহ দিয়ে যাব। স্যার আসলো এবং ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষে বাসায় আসবো বলে অনুর সাথে কলেজ মাঠ দিয়ে হেঁটে আসছি। অনু বলল আমার বাসা অবধি এগিয়ে দিবে। অনু গাড়ি আনতে গেলে আমি দাঁড়িয়ে থাকলাম। অনু গাড়ি নিয়ে আসলে ওর গাড়িতে উঠে বাসায় আসছি আর দুজন গল্প করছি। জানালা দিয়ে তাকাতে দেখি মিতু অপুর বাইকের পিছনে বসে আছে। অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে মিতু যেন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে, তুই একাই পারিস না কি দেখাতে? এই দেখ আমিও পারি কিনা। ওরা চলে গেল। অনু অনু আমায় বাসা অবধি এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে দেখছি আপু ও আব্বু বাসায় ফিরে নাই। দুপুরের খাবারটা খেয়ে আপু ও আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম ওয়ার্কশপে। গিয়ে দেখি আপু আর আব্বুও আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়েছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। দুপুর পেরিয়ে যাচ্ছে, এখনো খাওয়া দাওয়ার খোঁজ খবর নেই কোনো, অথচ এভাবে কাজ করেই যাচ্ছে। আব্বু ও আপুকে ডেকে খেয়ে নিতে বললাম, আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। বেশ কাজ করেছে সবাই। আপু ও আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সহ আবার 3 জন মিলেই কাজে নেমে পড়লাম। কাজ শেষ করে সবাই বাসায় ফিরলাম। আজ আপু ও আব্বু অনেক ক্লান্ত, তাই আজকে রান্নাটা আমি সেরে ফেললাম। রাতে খেতে বসলে আপু বলল, এভাবে যদি প্রতিদিন কাজ হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট্ট ওয়ার্কশপটা বৃহদায়তন এ রূপ নিতে। আব্বু বলল, ঠিক বলেছিস লাবণ্য। আমরা এভাবেই প্রতিদিন নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব, তাহলে একদিন না একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেনই। 1 সপ্তাহ পার হয়ে গেল। আপু হিসাব করে জানালো আমাদের 1 সপ্তাহ কাজের ফলেই আমরা আরও 5টি সেলাই মেশিন যোগ করতে পারবো। আমি কিছুটা অবাকই হলাম বটে, তবে এ ছোট্ট সাফল্যর হাত ধরে যে একদিন আমরা আমাদের ভাগ্যটাকে লিখে ফেলবো তার কোনো সন্দেহ নেই। রাতে ঘুমাতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে। আমি একসময় যার পিছনে ছুটেছি সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ অনুও আমার পিছনে ছুটছে। অনুকে দেখলে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। ওকে দেখে মনে হয় ও যেন পুরোটাই মিতুর উল্টো। মিতুর উপর প্রতিশোধ নিতে গিয়ে অনুর আবার আমার বন্ধুত্বের হাতটি ছেড়ে দিয়ে চলে যাবে না তো? তাহলে কি অনুকে আমি আপন করে নিব? আমি কি ও যা বলতে চাই তা বলে দিব ওকে? না, এখন বলা যাবে না। এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে, আবার অনুর বাবাও কোনো মতেই হয়তো আমায় মেনে নিবে না। সো আগে অনুর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করি, তারপর না হয় সব ভেবে দেখব। এখন আপাতত অনুর সাথে এভাবেই থাকি। এদিকে তো মিতু আবার অপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কবে যে আমি মিতুর বিয়েটা দেখব আর আমাদের এই অবস্থাটা পরিবর্তন হবে। কয়েকটি মাস এভাবে কেটে গেল। আজ আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন এসেছে। বাড়ি পাল্টিয়েছি, একটা গাড়িও হয়েছে আমাদের অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে, তবে এখনও অনেক কিছুই হতে বাকি রয়ে গিয়েছে। আমার ইন্টার প্রথম বর্ষ পরীক্ষা আর কয়েকদিন পর, তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। রাতভর পড়াশোনার পাশাপাশি অনুর সাথে ভালোই চ্যাটিংও চলে। পরীক্ষা চলে এলো, এক পর্যায়ে পরীক্ষা শেষও হয়ে গেল। শেষ পরীক্ষার দিন আমি আর অনু আসছি। অপু আমাদের ডেকে নিয়ে বলল, আয় সবাই আজকে ঘুরতে যাই। আমি না করলাম। অপু বলল, আচ্ছা, আজ তাহলে আবার সবাই কলেজের
ওই পুরানো চাওয়ালা দোকানের সামনে যাই, চাও খাওয়া হবে, আবার আড্ডাও দেওয়া যাবে। আচ্ছা আমরা আসবো তাহলে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার টেবিলে বসলাম। আপু একে একে রান্নাঘর হতে খাবার নিয়ে আসছে। কেউ যেন দরজার কলিং বেলটা বাজাতেই আপু আমাকে গিয়ে দেখতে বলল। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে, বয়সটা খুব বেশিও না আবার কমও না, মাঝামাঝি হবে। কে আপনি আর কি চাই? বাবা, আমি তোমার সৎ মা। কি বললেন আপনি, আবার বলুন। বাবা, আমি তোমার সৎ মা। ও তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবা আমাদের থেকে আলাদা করেছিলেন, আর আপুকে, আমাকে, আমার পরিবারকে পথে বসিয়েছিলেন। এখনই এই বাসা হতে বেরিয়ে যান বলছি, নইলে কিন্তু। বাবা, তোমার আব্বুকে একটু ডেকে দাও, ওনার সাথে আমার কিছু কথা আছে, বলেই আমি চলে যাব। আব্বু বাসায় নেই, আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলার দরকারও নেই, চলে যান বলছি। কি হয়েছে ভাই? বলে আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভিতরে আসতে বলল। আমি আপুর দয়া দেখে অবাক হয়ে গেলাম, শুধু রাগে আমার হাত পা কামড়াচ্ছে। একটু পর আব্বু আসলো। আব্বু এসেই তো আমার থেকে উনাকে দেখে বেশি রেগে গেলেন, কিন্তু আপুর কথায় আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কি জন্য এসেছে তা জানতে চাইলেন। আমার বাবা হাসপাতালে আছে, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না উনি। বাবার শেষ ইচ্ছে তোমাকে দেখার, তোমার কাছে ক্ষমা চাওয়ার। প্লিজ আমার সাথে চলো তুমি। আব্বু কিছুতেই রাজি হলেন না। এক পর্যায়ে সৎ মা আমাদের সামনেই আব্বুর পা জড়িয়ে ধরলেন। বলো, মেয়ে হয়ে আমি কি আমার আব্বুর শেষ ইচ্ছেটা পূরণ করতে পারি না? তোমার যত ইচ্ছে আমাকে শাস্তি দাও, প্লিজ তবুও একটিবার চলো প্লিজ। আপু এসে ওনাকে তুললেন এবং আপুও আব্বুকে একটু বোঝালেন। অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন। আমরা সবাই গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি স্টার্ট দিতেই এক ব্যক্তি এসে গাড়ি জানালা দিয়ে আমাকে একটা কার্ড দিল। আমি কার্ডটি খুলতে অবাক হয়ে গেলাম। কিসের কার্ড ওটা ভাই? মিতু ও অপুর বিয়ের কার্ড আপু। বলিস কি, উনি কি তাহলে আমাদের মৃত্যুর বিয়ের কার্ড দিয়েছেন? না আপু, এই কার্ড অপু আমায় দিয়েছেন বন্ধু হিসেবে, আর আব্বু সহ আমাদের অবশ্যই ওর বিয়েতে যেতে বলেছেন। ও আচ্ছা। আমি কার্ডটি রেখে দিয়ে ভাবছি, বাহ বাহ, এবার বিয়েটা হবেই তাহলে। বিয়ের পরেই মিতু বুঝবে জ্বালা। কিন্তু মিতুর বিয়ে দিতে মাসুদ সাহেব রাজি হয়ে গেল। কিন্তু কেন রাজি হলো? উনি তো অপুকে দেখতেই পারেন না। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিক দেখতে থাকলাম। একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না। দেখা করা শেষে আব্বু ও আপু বেরিয়ে আসলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে আছি। একটু পর আপু এসে আমার পাশে বসলো। অপুর বিয়েতে যাবি ভাই? আপু, ও বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছেন। একদিন আগে যেতে বলেছেন, না গেলে কেমন হয় বলো? আচ্ছা আমরা তাহলে যাব, আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দিব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি আমিও তো সেটাই চাই। গিফটটা মিতু ওর ভাই দেখবে আর জলে পড়ে মরবে। হঠাৎ ফোনটি বেজে উঠলো। হাতে নিতে দেখে অনু ফোন করেছে। অনু বলো। কেমন আছো? আমরা মিতুর বিয়ে শপিং করতে যাচ্ছি, তুমি আসবে? না অনু, যাও তোমরা। আচ্ছা বলে অনু ফোনটা রেখে দিল। একটা কথা বলবো ভাই? বলো। অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে, তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না। কি বলিস আপু, ওর সাথে কি আমার যায়? আর ও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে, তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে। ভাই দেখিস, যাই কি যায় না তা ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না আবার। ও অনেক মিষ্টি একটা মেয়ে, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মেশে। আপু বাদ দে না, এখন বল ভাই, অপুর বিয়েতে আমরা কি একটা গিফট দেওয়া স্বর্ণের যায়? আপু আংটি দিব অপুকে, কেমন হবে বল? তুই কি বললি? স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে। হোক, তাতে কি, আমরা এটাই দিব। কালকে তো অপুর বিয়ে। অপু বারবার ফোন করে আমাদের আজই যেতে বলছিল, তাই আমরা রাজি হয়ে বললাম আচ্ছা তাহলে আমরা সবাই আজই আসছি। আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম। আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর মিতুর ভাই মিতুকে নিয়ে ওই একই দোকানে হাজির হলেন। আমি আংটির জন্য 25,000 টাকা বার করে দিতেই দোকানদার আরও 1,000 টাকা চেয়ে বসলো, যা অর্ডারের চেয়েও বেশি। আরে প্লিজ বলার কি আছে, এই নিন টাকা। আমি টাকা দিতেই দোকানদার অনেক খুশি হয়ে গেলেন। আংটিটা নিয়ে মাসুদ সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম। হয়তোবা উনিও মিতু সহ কিছুটা অবাক হয়ে গেলেন। বাসায় এসে দেখি আপু রেডি হয়ে গেছেন। আপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম, আব্বু কোথায়, উনি যাবেন না? ভাই, আব্বু যাবেন না, আব্বু আমাদের দুজনকে যেতে বললো। আচ্ছা আপু, আমি তাহলে রেডি হয়ে আসি।
আমি রেডি হয়ে গেলাম। আপুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম, কেননা আমি এবং আপু দুজনেই এখনও আমাদের গাড়িটা ড্রাইভিং করতে পারি না, এখনও শিখি নাই আর কি। অপুর বাসায় পৌঁছে দেখি পুরো বাড়িতে মানুষে ভরা। আপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পরাতে আসলো। অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়েও বলল না। ওরা হলুদ পরানো শেষে সবাই চলে গেল। পরের দিন বরযাত্রী সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। বেশ ধুমধামে বিয়েটা দিচ্ছে। দেখি মাসুদ সাহেব বাসার দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছে। আমি আর আপু উনার সামনে দিয়ে ঢুকতে গেলেই উনি আমাদেরকে আটকে দিলেন। আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কে? আমি তো তোদের আমার বোনের বিয়ের কোনো কার্ড দেই নেই। ফকিরের মতো বিনা কার্ডে বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে এসেছিস নাকি তোরা? আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মাসুদ সাহেব গলা বাজিয়ে আমাদের বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন। এমন চেঁচামেচি দেখে অনেক মানুষজন হাজির হয়ে গেল। আমি একজন মানুষকে বললাম, ভিতরে গিয়ে বরকে বলুন আবির নামের এক ছেলেকে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। লোকটি আমার কথা মতো বরকে বলতে বাড়ির ভিতরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অপু এসে হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? অপু, এই অপমানের জন্যই কি তুই আমাদের তোর বিয়ের কার্ডটা দিয়েছিলি? এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর শালা। আমি কি শুনছি এসব? সত্যি কি আপনি এগুলো করেছেন? না মানে আসলে মানে আমি কি আমার বন্ধুকে ফকির বলে অপমান করা? এগুলো কি? এই সব চল, এই বিয়ে আমি করব না। মাসুদ সাহেব অপুর হাতটি চেপে ধরলেন। প্লিজ অপু, তুমি এমন করো না। আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না। তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। ওকে আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে মাপ চেয়ে বলুন আপনার ভুল হয়ে গিয়েছে, সরি। অপুর কথা মতো মাসুদ সাহেব আমাদের কাছে মাপ চেয়ে সরি বললেন। আমি ইটস ওকে বললাম। মনে মনে বেশ খুশি হলাম। উনি যখন আমাদের অপমান করছিল আমরা কিসের জন্য চুপ করেছিলাম? শুধু এভাবেই মাসুদ সাহেবের নাকটা কাটবো বলে। বিয়েবাড়িতে ঢুকতেই অনুকে দেখে আমি কিছুটা টাসকি খেয়ে গেলাম। এত সুন্দর করেও সেজেছে যে আমি ওর দিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না। কি আবির সাহেব, এভাবে কি দেখছেন? না মানে কিছু না, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে এই সাজে। ও আচ্ছা, সুন্দর দেখালে কি লাভ? আর বলুন, যার জন্য সাজি সে তো আর সব বোঝে না। আমি কি বলবো বুঝছি না। অন্য যে ইনডাইরেক্টলি এইভাবে কিছু বলবে ভাবতে পারি নাই। আচ্ছা, আমি একটু ওই দিকটায় যাই। বলে অন্য সামনে থেকে কেটে পড়লাম। কি ব্যাপার, আপুকে কোথাও দেখছি না কেন? কোথায় গেল বলে খুঁজতে আপুকে একপাশে দেখলাম দাঁড়িয়ে রয়েছে। আপুর কাছে যেতে দেখি আপুর চোখে পানি। আপু, কি হয়েছে তোর? কিছু না ভাই। তাই আমি আর আপুকে কিছু বললাম না। আপু কেন কাছে তা জানি, তাই আমি আপুকে কিছু বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম। ভাই দেখেছি সোনার কি রাগ আমাদের উপর, কিভাবে না আমাদেরকে অপমানটা করলেন। আপু বাদ দে তো, উনিও তো কম অপমান হলেন না। ভাই। 3 দিন পর আমি রুমে বসে থেকে পড়ছি, হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে দেখতে বাইরে যেতে দেখি আব্বু আপুকে মাটি থেকে তুলছেন। আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আপুকে মাটি হতে তুললাম ও গাড়িতে করে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার সাহেব আপুকে দেখে বললেন, বেশি চিন্তা ও মানসিক দিক দিয়ে উনি অনেক টেনশন করেছেন, তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। ও আচ্ছা। আর একটা খুশির খবর আছে, উনি মা হতে চলেছে। বাট আপনি এগুলো কি বলছেন ডাক্তার? আমি ঠিকই বলছি। ডাক্তার সাহেব চলে গেলেন। আব্বু এখন কি হবে? কি হবে আবার? কিছুই না। আমি নানা হব আর তুই মামা হবি। আব্বু বেশ খুশির সাথেই হাসি মুখে বলল। একটু পর অনু ফোন করলে আমার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে আমি কথা বলতে বাইরে গেলাম। বলো। আবির তুমি কোথায়? কিছু শুনেছো কি? আমি হাসপাতালে। আর কি শুনবো? কি হয়েছে? তুমি হাসপাতালে, তাও জানো না? তুমি হাসপাতালে কি মৃদুকে দেখতে গিয়েছো নাকি? না, আমি মিতুকে দেখতে যাব কেন? আপু অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে এসেছি। ও আচ্ছা, শোনো তাহলে, অপু নাকি মিতুকে মারধর করেছেন। মিতুর নাকি খুব খারাপ অবস্থা। আমরা সব মিতুকে দেখতে যাচ্ছি এই হাসপাতালে। আচ্ছা যাও বলে ফোন রেখে দিয়ে ভাবছি আমরাও তো এই হাসপাতালে রয়েছি। মিতু কোন রুমে ভর্তি হয়েছে তাহলে? নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে? আমি আপুর কাছে যেয়ে দেখি আপুর জ্ঞান ফিরেছে।
উঠে বসে আছে। আপু, তুই অন্তঃসত্ত্বা, আমাদের আগে বলতে পারিস নাই? তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতাম। ঠাস। আপু আমাকে ঠাস করে চর বসিয়ে দিল। বুঝলাম। ছি ভাই ছি, তুই এমন কথা বলবি আমি তা কখনো ভাবি নাই। আমার সন্তানকে অবৈধ যে আমি সন্তান নষ্ট করব? আমার সন্তানের বাবা রয়েছে, তার পিতৃ পরিচয় আছে। আমি কেন সন্তান নষ্ট করব? আর তোদের সাথে আমাকে রাখতে যদি তোদের কোনো সমস্যা হয় তাহলে বলে দে, আমি একাই থাকবো। আমার সন্তানকে আমি একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করব, মানুষ করব। আমার কথায় আপু অনেক কষ্ট পেয়েছে। আমার এই কথাটি আপুকে বলা মোটেও ঠিক হয়নি, তাই সরি আপু, আমায় মাফ করে দে প্লিজ। আমি আর এমন কথা বলবো না কখনো। আব্বু বলল, মা, ওরে মাফ করে দে, ও না বুঝেই কথাটি বলে ফেলেছে। ডাক্তার সাহেব এসে কিছু ওষুধের স্লিপ দিয়ে আমাদের বললেন এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনাকে একটু দেখে রাখবেন। আপনারা চাইলে আজকেই ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি ওষুধের স্লিপ নিয়ে বাইরে আসতে দেখি অনু হাসপাতালে প্রবেশ করছে। অনু, কেমন আছো? আর মিতুকে কি এই হাসপাতালেই নিয়ে এসেছো নাকি? তাই তো শুনলাম মিতুকে এই হাসপাতালেই নিয়ে এসেছে, সম্ভবত 302 নাম্বার রুমে হবে মনে হয়। আর আবির, তুমি কোথায় যাচ্ছ? চলো যাই, মিতুকে দেখে আসি। তুমি যাও অনু, আমি আপুর ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা আগে বলো আপু কত নাম্বার রুমে আছেন, ওনাকেও দেখে যাই। আপু 307-এ, আমি আসি, তুমি যাও বলে চলে তুমি যাও বলে চলে আসছে। আর ভাবছি মিতুকে দেখতে না গেলে হয় নাকি? মিতুকে তো আমি অবশ্যই দেখতে যাব। আজ আমার যেমন কষ্টের দিন ঠিক তেমন খুশিরও দিন। যা চেয়েছিলাম কিছুটা হলেও তা হয়েছে। মিতুকে দেখবো আর মনের ভাষায় বলবো যে দেখ আজ কেমন লাগে। ওষুধ নিয়ে চলে আসলাম। আমি রুমে ঢুকতেই খেয়াল করে দেখলাম আপু চোখের ভাষায় অনুকে কেন্দ্র করে আব্বুকে কি যেন বোঝাচ্ছে। আব্বু যেন অনুর দিকে চেয়ে আছে। কি ব্যাপার অনু, মিতুকে দেখতে যাও নাই? না আবির, এখনো যাইনি, তোমার সাথে যাব বলে বসে আছি। মিতুকে দেখতে যাওয়ার কথা শুনে আপু জানতে চাইলো মিতুকে দেখতে যাবি মানে কি? আমি কিছু বলার আগেই অনু সব বলে দিল। কাল রাতে মিতুকে অপু নাকি অনেক মারধর করেছে। মিতুকে ওর ভাইয়া এই হাসপাতালেই ভর্তি করেছেন, তাই মিতুকে দেখতে যাব আপু। বলো কি, মিতুকে অপু এত মারধর করেছে যে হাসপাতালে ভর্তি করেছে? তাতে কি হয়েছে? বেশ করেছে অপু ভাই, গুড জব। আপু অনেক মারধর করেছে। ও, চলো তাহলে তোমাদের সাথে আমিও মিতুকে দেখতে যাব। যার জন্য মাসুদ ভাইয়া আপুকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করেছেন, অথচ আপু তাকেই দেখতে যাবে শুনে আমার কিছুটা অবাকই হয়ে গেলাম। আপু আসলে এতটা ক্ষমাশীল। আপুর মনটা যেন খুবই সহনীয়। আপু তুই পরে দেখতে যাবি, এখন রেস্ট নে, তোর শরীরটা অসুস্থ। আমি আর অনু যাচ্ছি। আব্বু আপুকে দেখে রেখো বলে চলে আসলাম মিতুকে দেখতে। আপু অনু আমাকে যেতে দেখে আবারও আব্বুকে যেন ইশারায় কিছু একটা বলল। আব্বু ও আপু দুজনেই মুচকি আসলো। যাক, চলে আসলাম মিতুকে দেখতে। বেডে মিতু ও মিতুর পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোথাও আমার এক্স দুলাভাই আছে কিনা। না, কোথাও নেই দেখছি। যাক, তাহলে এবার যা দেখতে এসেছি তা ভালো করে দেখা যাক বলে মিতুকে কতটা এবং কিভাবে মেরেছে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। মিতুর এক হাতে ব্যান্ডেজ, গাল দুটো লাল আর গলার নিচে হালকা মনে হচ্ছে পুরানো দাগ। যাক, ভালোই মেরেছে তাহলে, কিন্তু আরো একটু বেশি মারলে মন্দ হতো না বলে এবার চুপ করে বসে শোনার চেষ্টা করলাম কেন অপু মেরেছে মিতুকে। মিতু কি হয়েছিল? অপু তোকে এভাবে মারলো কেন? মিতু একটু কান্না করে বলল, সবই আমার ভাগ্যের লিখন রে বান্ধবী, সব আমার পাপ কাজের ফল। যাক, তাহলে মিতু কিছুটা মানুষ হয়েছে। তবে একদিনের মাইরে মিতু এতটা বুঝবে, বাহ ভালোই। একটু পর আমি বসা থেকে উঠে অপারেশনের কিছু জিনিস দেখে নার্সকে বলে লাগলাম এটা কি ওটা কি। নার্স কিছুটা বিরক্ত হয়েই গেল। অনু আমায় বলে বসলো, আবির তুমি এমন করছো কেন? না, সবকিছু জানার কৌতূহল জেগেছে গো, তাই আর কি। একটু পর আপু আসলো, এসেই মিতুর পাশে বসে মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সব জানতে চাইলো। মিতু আপুর হাত চেপে ধরে কিছু বলতে যাবে কি মাসুদ ভাই চলে আসলেন। মাসুদ ভাই এসেই অনুকে বললেন, অনু তুমি থাকো, বাকিদের চলে যেতে বলো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি আর অপু বের হয়ে আসলাম। আপুকে
যেতে বলে আমি জানালায় কান পেতে রইলাম, কেননা মাসুদ সাহেবের হাতে আমি একটা কাগজ দেখেছি। কাগজটা আমি যা সন্দেহ করেছি তাই কিনা বোঝার জন্য আমি কান পেতে রইলাম। মিতু, এই নে ডিভোর্স পেপার। অপু সাইন করে দিয়েছে, এবার তুই কর। এবার আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম, সত্যি তো আমি যা ভেবেছি তাই। আহা, আমার যেন আজ বড়ই নাচতে ইচ্ছে করছে। তাই রে নাই রে পড়ে। মিতু, আজ কেমন লাগছে তোমার? এবার বুঝো, ইট মারলে পাটকেলটা অবশ্যই খেতে হয়। আর মাসুদ সাহেব এবার বুঝেন, ভাই হয়ে নিজের বোনের হাতে ডিভোর্স লেটার দিয়ে তাতে সাইন করতে বলাটা কতটা কষ্টের। আমি আপুর কাছে চলে আসছি আর ভাবছি, মাসুদ সাহেব মিতুকে অপুর মতো ছেলের সাথে কেন বিয়ে দিতে রাজি হলো, আবার বিয়ে দিল, আজকে আবার ডিভোর্স। এসবের কারণ কি না জানি। এই কথাগুলো কোনোদিনও জানা হবে কিনা, তবে জানার জন্য বেশ আগ্রহ জাগছে যেন। আপুর কাছে এসে দেখি আব্বু ও আপু বাসায় চলে আসবে বলে প্রস্তুত। বাসায় চলে আসবো বলে গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। আমি কি বলে আপুকে সান্ত্বনা দিব বুঝছি না। একেবারে ভাবছি আপু কেঁদে লাভ কি, সবই তো ভাগ্যের লিখন, কপালে যা আছে তা তো হবে। আর যে তোর আমার এত বড় ক্ষতিটা করেছে সেও তো আজ সুখে নেই। তোর সাথে যেটা হয়েছে তার সাথেও এটা হয়েছে। ঠিক পাপের সাজাটা পেয়েছে যেন। আপু চোখটা একটুখানি মুছে বলে বসলো, ভাই আমার মতো মিতুর জীবনটাও নষ্ট হয়ে যাবে রে। আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, মিতুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি? আপু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো। ভাই দেখেছিস সোনার আজও আমাদের উপরে কতটা রাগ রয়েছে, আমাদের দেখে আমাদের সাথে কথা বললেন না বলে অনুকে দিয়ে আমাদের বেরিয়ে যেতে বললো। আপু আপু আমার মনটা না একটা কথা বলছে, বলবো আপু? ভাই বল। আপু তুই দেখিস, আমার যখন মিষ্টি একটা ভাগ্নি বা ভাগ্না হবে তখন মাসুদ ভাই নিশ্চিত নিজ সন্তানের দিকে তাকিয়ে আবার তোকে মেনে নিবে। একসময় উনি সব ভুলে যাবে। তাই যেন হয় ভাই, তবে আমার মনে হয় কি ও আমার আর মেনে নিবে না ভাই। নিবে আপু নিবে। ওনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখিস, একসময় উনি অবশ্যই সব মেনে নিবেন। আমরা বাসায় পৌঁছে গেলাম। একটু ফ্রেশ হয়ে বসতে অনু আমায় ফোক করলো। বলো অনু। আবির একটা কথা বলবে? তোমাদের সাথে মাসুদ ভাইয়া ও মিতুর কি হয়েছে? শোনা তো। কিছু না মানে, নিজের বউকে ও শালাবাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন তাহলে? আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছেন, তাহলে উনি এ কথা শুনে মনমরা হয়ে গেলেন কেন? তোমাকে সময় করে একদিন আমি সব বলবো। এখন তুমি আমায় একটা কথা বলো তো অনু। কি কথা বলো? আসলে মাসুদ সাহেব মিতুকে কেন আপুর সাথে বিয়ে দিল আর আপুই বা কেন মিতুকে ডিভোর্স দিল, জানো কি তুমি? না তো আবির, আমি কিছুই জানি না। ও আচ্ছা, অনু পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আজ আব্বু ও আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বাহির হতে আপু এসে বলল আমিও যাব। আমি বললাম না আপু, তুই আজ থেকে বাসায় থাকবি, কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছেন। আপু একটু লজ্জা পেয়ে বলল আচ্ছা ভাই ঠিক আছে। আব্বু আর আমি ছুটলাম ওয়ার্কশপে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎই একদিন আব্বু এসে বলল ওনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছেন। আব্বুর সাথে আমি যাব বলে বের হতে আপু এসে বলল আপুও যাবে। না আপু, তোর এই অবস্থায় ওখানে যাওয়াটা ঠিক হবে না, তুই বাসায় থাক। না ভাই আমি যাব, উনি আমাদের নানা, একবার তো শেষবেলায় বিদায় দিয়ে আসি। আচ্ছা আপু চল তাহলে। আব্বু গাড়ি স্টার্ট দিলে আপু আমি গাড়িতে উঠে বসলাম। ফোনটা বেজে উঠলে কল রিসিভ করতে অনু বলল, কাল থেকে তো কলেজ খুলবে, কলেজে আসবে না? আর প্রথম বর্ষের রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন মনে হয়। না অনু, আমি কয়েকটা দিন কলেজে যাব না, পরে কথা হবে। গাড়িতে আছি বলে ফোনটা কেটে দিলাম। আমার সাথে এগুলো কি হতে শুরু করে দিল বুঝছি না। মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিক ভাঙছে। ভাগ্যটা যেন আমাদের সাথে খেলা শুরু করে দিয়েছে, তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয়, আমার চারপাশে মানুষদের উপর হচ্ছে। এক বাসার গেটের দিকে আব্বু গাড়ির স্টিয়ারিংটা ঘোরালো। গেটের দারোয়ান নেই, মনে হয় মালিক মারা যাওয়ায় উনি ভিতরে গিয়েছেন। গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম আব্বু তুমি বসো, আমি গিয়ে গেটটা খুলছি। আমি গাড়ি থেকে নেমে গেট খুলে সামনের দিকে ঠেলা দিতেই দেখি আমার নানার বাসার না যেন রাজপ্রাসাদ। আমি তাক লাগিয়ে চেয়ে থাকলাম। আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার মনে হয় হোশটা ফিরল। আমি গাড়ির পিছন পিছন যেতে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম। বাসার ভিতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম।
দুই একজন কান্না করছেন। আপু গিয়ে আমার সৎমার পাশে বসলো এবং কান্না জুড়ে দিল। কান্নার কি আছে, উনি তো আমাদের মানে আপুও আমাকে এতিম করে দেওয়ার মূল কারিগর। ওনার মৃত্যুকে কান্নার কিছু নেই। আপু যেন একটু বেশি আবেগপ্রবণ। বাসার দুইজন দারোয়ান ও একজন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা মানে কাফনের কাপড়, কবর, জানাজা এগুলোর ব্যবস্থা করতে বলল। যাই হোক, উনি তো মারাই গেছেন। ওনার উপর রাগ ক্ষোভ পুষে রেখে লাভ কি? তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো হবে। যাই, সব ব্যবস্থাটা করি। সব আয়োজনই শেষের দিকে। এখন নানাকে বাসা থেকে খাটিয়ায় করে বার করার পালা। আমরা যখন খাটিয়া নিয়ে বাসার ভিতরে গেলাম তখন যেন কান্নার ঢোল পড়ে গেল চারদিকে। বুঝলাম আসলে একটা মানুষ মারা গেলেও বাসার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ যেন মনে হয় উনি বাসার আশেপাশেই হয়তো আছে, কিন্তু এই খাটিয়া যেন মানুষটাকে চিরজীবনের মতো বাসা হতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়। এর জন্যই সবাই হয়তো এখন কান্নায় ফেটে পড়ছে। খাটিয়া নিয়ে জানাজা শেষ এবং সবকিছুই শেষ করে আবার নানার বাসায় ঢুকলাম। আমার সৎ মায়ের পাশে আপুসহ বেশ কিছু মহিলা বসে আছেন। অনেকে কান্না করছেন, কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমি গিয়ে একটু দূরে একপাশে বসলাম। খেয়াল করে দেখছি আমার সৎ মা আমার দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। হয়তো ওনার চোখে ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে। এই ভাষা সবটা বা আসলে কি বোঝাতে চাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম। উনি হয়তো আপুর মতোই আমাকে ওনার পাশে চাইছেন। ভাবছেন হয়তো আজ যদি আবির আমার নিজের ছেলে হতো আমার পাশে বসে একটু হলেও কান্না করতো, আমায় বলতো, মা কেঁদো না তো, নানার কি হয়েছে, উনি আমাদের মাথার উপরেই ছায়ার মতো থাকবেন। আমি এবার উঠে গেলাম। আপু চলো, আপু চলো বাসায় যাব। এই কথা শুনে উনি কিছুটা অবাক ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকালো। উনি হয়তো এটা আশা করেননি আপু কিছু বলতে যাবে কি। আব্বু চলে আসলেন। উনি এসে জানালেন, আবির, আমরা এখানে 3-4 দিনের মতো থাকবো। বেশ কিছু কাজ আছে, আমরা তা করে চলে যাব। কি কাজ? আমি না বুঝে না শুনে মাথাটি নাড়িয়ে আব্বুকে জানালাম, আচ্ছা ঠিক আছে। রাতে একটু খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। আপু সৎ মায়ের সাথে বসে রইল, আমিও চলে গেলাম ঘুমাতে। রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি। এক অদ্ভুত ধরনের সাদা কাপড়ে সারা শরীরটা জড়ানো কেউ এসে বলছে, আমার মেয়েটা এতিম, ওকে তোমরা মাফ করে দিও, সব দোষ আমার, আমার মেয়েটার কোনো দোষ নেই, দোয়া করে ওকে তোমরা দেখে রেখো, দয়া করে ওকে তোমরা দেখে রেখো। কে সে ব্যক্তি যে স্বপ্নের মধ্যে এসে এসব বলছে? তার মুখটি স্পষ্ট না দেখতে পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা। একটু পর আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি সময় ভোর 5টা বাজে। এখন আর ঘুম আসবে না, যাই ফ্রেশ হয়ে আসি বলে এক জানালার পাশ দিয়ে যেতে আমি কারো গলার শব্দ পেলাম। এত ভোরে কে কথা বলছে? রাতে ঘুমাইনি নাকি? কৌতূহল বশত জানালা দিয়ে তাকিয়ে দেখতেই জানালার পাশে গেলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি আপু ঘুমাচ্ছে। পাশেই আমার সৎমা ও আব্বু বসে আছেন। আব্বুর হাতে একটা কাগজ টাইপের কিছু। আমার যা কিছু আছে সব তো আবিরও লাবণ্যরই। আর এই দলিল দিয়ে কি হবে? তোমার আব্বু তো এই দলিলে সবকিছু ওদের দুজনের নামেই লিখে দিয়ে গিয়েছেন, আবার তুমি লিখে দিয়েছো। আমি এগুলো দিয়ে কি করব? বরং আমার সবকিছুও ওদেরকে লিখে দিব। এটা রাখো তুমি, ওরা ঘুম থেকে উঠলে সকালে ওদেরকে বুঝিয়ে দিও। আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতে আব্বু বলল, ভেবো না, ওরা অনেক ভালো। দেখো একসময় দুজনেই তোমায় মা বলে ডাকবে, ওদের মায়ের আসনে তোমাকে বসাবে। আমি এবার চলে আসছি আর মনে মনে বলছি, জানি না আমাদের মায়ের আসনে বসাতে পারবো কিনা, তবে আমার সৎ নিঃসন্দেহে ভালো মানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এতদিন ওনার প্রতি আমার যে ধারণা ছিল তা আজ ভুলে পরিণত হলো। হয়তোবা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আসলে কি এমন বিষয়টা তা আমার সত্যিই জানা নেই। হয়তো কোনোদিন জানতেও পারবো না, কেননা এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারি না। তবে নানা ও সৎমা যে আপু ও আমাকে এই বিশাল সহায় সম্পত্তি সবকিছু লিখে দিয়ে গেছেন ভাবতেই আমার যেন অবাক লাগছে। ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি, আমার নানা সবকিছু আমাদেরকে লিখে দিয়েছেন কেন? তাহলে কি ওনার আর কোনো ছেলে মেয়ে নাই? উনি আর শুধু ওনার একটা মেয়ে। একটু পর আপু এসে আমায় ডেকে বলল, ভাই আব্বু ডাকছে তোকে। আপু তোর এই অবস্থায় একটু চলাফেরা কম কর, বলে আব্বু রুমে গেলাম। আমার সাথে আপুও গেল। বসো এখানে। বসে পড়লাম। বসে দেখি আমার সৎমা আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতায় যেন ফেলছে না। ওনার ফেসটা বলছে উনি যেন এই পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক মা ডাকটি আমার মুখ থেকে একটিবার শুনতে যাচ্ছেন। শোনো আবির, তোমার নানার মৃত্যুর জন্য আমরা 4 দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করব।
তাই তোমার সাথে আলোচনা করতে ডেকে পাঠিয়েছি। আচ্ছা আব্বু, এবার বুঝলাম আব্বু কেন কাল বাড়িতে না যেয়ে বলল আমাদের কিছু কাজ আছে। আমাদের সৎ মা ওই রাতের কাগজটি আমায় বের করে দিল। আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনই বা দিলেন, তবু জানতে চাইলাম এটা কি আর কিসের কাগজ। আমার আব্বু মানে তোমার নানা, ওনার সব সহায় সম্পত্তি তোমাকে ও তোমার আপুকে লিখে দিয়ে গেছেন এবং আমিও সব লিখে দিয়েছি। আজ থেকে এই সব কিছু তোমাদের, এই সব কিছুর দলিল এটা। বাবা নাও তুমি। আমার সৎ মার কথা শুনে আমি বুঝছি না আমি এসব স্বপ্ন দেখছি না তো, নাকি আসলেই বাস্তবেই কাল রাতে যা দেখেছি আসলে তা সত্যি। আমি কেন এসব নিব? এগুলো তো আমার বাবার নয়, মানুষের কোনো কিছু তো আমি নিব না। ভাই এগুলো কি বলিস? মানুষের কেন হবে? এগুলো আমাদের মায়ের। উনি না হয় আমাদের পেটে ধারণ করেনি, তাই বলে কি উনি আমাদের মা নন? শুধু পেটে ধরলেই কি মা হওয়া যায় ভাই? আপুর কথার উত্তর আমার কাছে নেই, তাছাড়া আপুর মুখের উপর আমি কোনোদিন কথা বলি নাই, তাই আপুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম। আব্বু কিছু বলছে না, কেননা আব্বুর বলার মতো এখানে কিছুই নেই। একটু পর মাথা তুলে সামনে তাকাতেই দেখি আমার সৎ মা কান্না করছেন এবং শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছছেন। বাবা আজ যদি আমি তোমাদের মা হয়ে এগুলো তোমাদের দিতাম তাহলে তো অবশ্যই নিতে, তাই না? আসলে ডাক্তার আমায় বলেছিল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। তাই যেদিন থেকে জানতে পারি তোমার আব্বুর ছেলে ও মেয়ে রয়েছে, সেদিন থেকেই ভাবতাম আমি তাহলে তোমাদের পেটে না ধরেও মা হব, মা ডাকটা শুনতে পাবো, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। কে বলেছে নেই মা? অবশ্যই আছে, আজ থেকে আমি তোমায় মা ডাকবো। বিছানা হতে দলিলটি তুলে নিয়ে বললাম, এটা তোমার কাছেই রাখো। উনি এবার কিছুটা কান্না ভেজা কণ্ঠে সুখের হাসি দিলেন। এবার শুরু হলো নানার মৃত্যু চতুর্থ দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়ার সব আয়োজন করব তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা। সব পরিকল্পনা মাফিকই খাওয়া দাওয়ার আয়োজন শেষ হয়ে গেল। এবার আমাদের বাসায় চলে আসার পালা। আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি। আপু আসছে না। কি ব্যাপার, আপু আসছে না কেন? আপু না আসায় আব্বু আমায় ভিতরে গিয়ে আপুকে নিয়ে আসার কথা বলল। আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছেন। আপু গাড়িতে উঠে বসলো, মা বাহিরে গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে রইলেন। আব্বু গাড়ি স্টার্ট দিতেই আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বললেন।